গল্প হ্যালো সুইটহার্ট। লেখনীতে মাহরিন শখ। অন্তিম পর্ব। এলিজাবেথ। বলো, ক্যান আই হাগ ইউ? হঠাৎ, জানি না, তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখতে ইচ্ছা করছে। তুমি এমন কেন অ্যাশার? কেমন? এই যে এখন অনুমতি চাচ্ছ জড়িয়ে ধরতে, আবার কখন না জানি কাছে টেনে নিতে দ্বিধা করবে না, জোর খাটাবে আমার উপর। অ্যাশার এক মুহূর্ত চুপ করে থাকে, তারপর গভীর কণ্ঠে বলে, তোমার কি বিরক্ত লাগে? এলিজা একটু দম নিয়ে চোখ সরিয়ে নেয়। শক্ত গলায় জবাব করে, হুম, লাগে। আই ডোন্ট লাইক টু বি ডোমিনেটেড। অ্যাশার এলিজার চিবুকে আঙুল রেখে তার চোখে চোখ রাখে। গম্ভীর গলায় বলে, এলিজা, মাঝে মাঝে তুমি নিজের লিমিট ভুলে যাও। আমি তোমাকে বলেছি না, তুমি আমার পায়রা। ডানা মেলে যেদিকে ইচ্ছা চলে যাও, কিন্তু দিন শেষে আমার কাছেই তোমাকে ফিরতে হবে। আমি তোমার মালিক, এলিজাবেথ। ভালোবাসবো, শাসন করব। আর ঠিক এভাবেই তোমাকে গড়ে তুলব। কথাটা তুমি বারংবার ভুলে যাও এলিজাবেথ। নিজেকে ঘুড়ি ভেবো না। ঘুড়ি ততক্ষণই আকাশে উড়ে যতক্ষণ নাটাইয়ে বাধা থাকে। আমি তোমাকে পায়রা বানাতে চাই এলিজাবেথ। তোমার কোনো বাধা নেই। কিন্তু তোমার ঘর আছে। পরন্ত সন্ধ্যায় তোমাকে ঘরে ফিরতেই হবে। ভেতরের টানাপোড়েন পাশে ফেলে এলিজা দীর্ঘশ্বাস ফেলে বলে, ভালোবাসা কি, অ্যাশার? আমাকে বোঝাবে প্লিজ। আমি আজও ভালোবাসার সংজ্ঞা জানি না। অ্যাশার হালকা হাসে। তার চোখ দুটো আগুনের মতো জ্বলতে থাকে এক অদ্ভুত নেশায়। বিড়বিড় করে বলে, জানতে চাও? এলিজা নরম স্বরে বলে, হুম, ভীষণ ভাবে জানতে চাই। ভালোবাসার মানে জানলেই হয়তো আমি বাধা পড়ব কোনো এক নৃশংসতার মাঝে, যাকে প্রণয় বলে। অ্যাশার আর দেরি করে না। ওর হাত ধরে এক হ্যাচকা টানে ওকে নিজের এতটাই কাছে নিয়ে আসে যে তার উষ্ণ নিঃশ্বাস এলিজার কানের ঝংকার তলে। এলিজার কান কিছুটা লালাভ ধারণ করে। বাঁকা হেসে সে ফিসফিসিয়ে বলে, খুব জলদি তোমার উত্তর পাবে এলিজাবেথ। ভালোবাসার সংজ্ঞা তোমাকে আমার থেকে ভালো কেউ শেখাতে পারবে না। এই জন্যই আজও উন্মাদের মতো ভালোবাসি তোমাকে। ভালোবাসা কোনো সংজ্ঞায় বাঁধা যায় না, এটা অনুভব করতে হয়। আর আমি তোমাকে সেটা অনুভব করাবো, আই প্রমিজ। আমার নিয়মে, আমার শর্তে। এলিজা গভীর শ্বাস নেয়। তার চোখে কঠোরতা ফুটে ওঠে। ধীরে ধীরে সে অ্যাশারের হাত সরিয়ে দেয়, নিজের শরীর থেকে এক পা পিছিয়ে আসে। শক্ত গলায় বলে, তুমি যা ভাবো, আমি তা নই, অ্যাশার। আমি কোনো নাটাইয়ে বাধা ঘুড়ি নই, আর না পায়রা হয়ে তোমার খাঁচায় ফিরতে চাই। আমি নিজেকে খুঁজে পেতে চাই, তোমার ছায়ায় নয়। কেন বোঝো না আমাকে? অ্যাশারের চোখে এক অদ্ভুত ঝিলিক খেলে যায়। ঠোঁটের কোণে হাসির আভাস ফুটে ওঠে। ঘাড় কাত করে বলে, যদি বলি তোমার এই স্টোন হার্ট পার্সোনালিটির জন্য ইভান দায়ী। আমি নিজেও বলি যে সে দায়ী। কিন্তু এলিজার কথা শেষ হওয়ার আগেই অ্যাশার তার কোমর জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, আখরোট খেয়েছো কখনো? ভ্রু কুঁচকে তাকায় এলিজা। অ্যাশার কিছুক্ষণ তার চাহনি অবলোকন করে আবার বলতে শুরু করে, আচ্ছা, তুমি তো প্রিন্সেস মানুষ। সব কিছু রেডি পাও। তাহলে আখরোট বাদ। তোমার তো ডেজার্ট অনেক পছন্দ। সো, চকো লাভা কেকের টেক্সচার কেমন বলো তো? এলিজা বিরক্ত মুখে বলে, তুমি প্রেম ভালোবাসা থেকে খাবারে কেন চলে গেলে? আহা, যা জিজ্ঞাসা করেছি সেটার উত্তর দাও। বাইরের টেক্সচারটা ক্রাঞ্চি আর ভেতরে চকলেট লিকুইড। এলিজার কথা শেষ হওয়ার আগেই অ্যাশার মুচকি হেসে বলে উঠল, একদম ঠিক। ইউ আর এ চকো লাভা কেক প্রিন্সেস। এন্ড আই ক্যান বেট অন ইট। কি বলতে চাইছো? এলিজা, তোমার হৃদয়ে মরিচা পড়ে গেছে। এই মরিচা তুলতে বারবার আঘাত করতে হবে, যা আমি চাই না। তাই বলছি, নিজেকে সারিয়ে তোলো এলিজা। আমি সত্যিই তোমাকে ছেড়ে। অ্যাশারের কথা শেষ হওয়ার আগেই এলিজা তাকে থামিয়ে দিয়ে বলল, ড্রপ দ্য ম্যাটার। আমার ঘুম পাচ্ছে। অ্যাশার সামান্য থেমে মাথা নাড়ল। ঠিক আছে। নিজেকে ছাড়িয়ে এলিজা উল্টো ঘুরে বিছানার দিকে হাঁটা দিল। পকেট থেকে ফোন বের করে অ্যাশার ফের তাকে ডেকে বলল, এই ছবিটা আমার ভীষণ ভালো লাগে। তুমি আর ইনারা। এলিজা এক মুহূর্ত চুপ করে থেকে ধীর গলায় বলে উঠল, আর স্নোফল। অ্যাশার মৃদু হেসে বলে, আর আমি তোমাকে ঠিক এই তুষারের মতো ভালোবাসি, প্রিন্সেস। এলিজা এবার ভ্রু কুঁচকে বলে, কি? তুমি আমাকে এত তুচ্ছভাবে ভালোবাসো?
অ্যাশার কপালে হাত রেখে ঈষৎ নেড়ে বলে, আরে, সবাই তো চাঁদতারার মতো ভালোবাসে। আমি তাই ইউনিক হতে চাচ্ছিলাম। এলিজার ঠোঁটের কোণে বিদ্রূপের হাসি খেলে যায়। মুখ ভেঙচে বলে, সব জানা হয়ে গেছে আমার। অ্যাশার কিছুক্ষণ তার দিকে চেয়ে থাকে, তারপর গভীর গলায় বলে, আচ্ছা, একটা লাস্ট প্রশ্ন। কি? আমি যদি তোমার জীবনে ইন্টারফেয়ার করা বন্ধ করে দিই, তাহলে কি তুমি খুশি হবে? এলিজা এক মুহূর্ত চুপ করে থাকে। তারপর নিঃসংকোচে বলে, শান্তিতে থাকবো, এইটুকু জানি। ঠান্ডা, দৃঢ় জবাব দেয় এলিজা। মুহূর্তেই অ্যাশারের ঠোঁট কোণে লেপ্টে থাকা হাসিটা মিলিয়ে যায়। একাধারে কেউ কলিং বেল বাজিয়েই যাচ্ছে। বিরক্ত হয়ে সেলেন দরজা খুলল। দরজা খুলতেই হেলমেট পরিহিত একজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখে সে। লোকটি তাকে দেখে হেলমেট খুলে সহসা একটা হাসি দিল। অতঃপর সেলেনের সর্বাঙ্গে চোখ বুলিয়ে আবারও হাসল। সেলেন বিরক্ত মুখে বলল, কি চাই? লোকটি একটু বিভ্রান্ত হয়ে বলল, মিস, এটা কি আপনার অ্যাপার্টমেন্ট? নো, এটা আমার ফিয়ন্সের অ্যাপার্টমেন্ট। কিন্তু কেন? তাহলে ঠিক জায়গায় এসেছি। আমিও তো বলি যে আমার ভুল হওয়ার কথা না। যাই হোক, জেইনকে ডাকুন প্লিজ। লোকটির কণ্ঠে একটু তাড়াহুড়া আন্দাজ করল সেলেন। সন্দিহান হয়ে জিজ্ঞাসা করল, আপনি কে? লোকটি মুখ বাঁকিয়ে বলল, চিনবেন না। আপনি ডাকুন। ইটস ইমার্জেন্সি। সেলেন বিরক্ত হয়ে বলল, ঠিক আছে, আপনি দাঁড়ান। আমি ডেকে নিয়ে আসছি। লোকটি এক ব্যঙ্গাত্মক হাসি দিয়ে বলল, ভেতরেও আসতে দেবেন না নাকি? আচ্ছা, ভেতরে আসুন। সেলেন একেবারে ঠান্ডা গলায় বলল। লোকটিকে সোফায় বসিয়ে সেলেন বেডরুমে চলে গেল। কিছু সময় পর জেইন এসে লোকটিকে দেখে দ্রুত তার কাছে চলে এসে বলল, হঠাৎ এখানে? এনিথিং সিরিয়াস? লোকটি মাথা ঝাঁকিয়ে বলল, ক্লাইম্যাক্স অন দ্য ওয়ে। হয়েছেটা কি? কিসের ক্লাইম্যাক্স? রেস নাকি ওই ব্যাপারটা? অ্যাড্রিয়ান আলবার্ট। লোকটা ধুরন্ধর। আমি তার ওপর নজর রেখেছি ঠিক যেমন তুই বলেছিলি। জানিস, ইভান লিয়ামের স্ত্রীর সাথে লোকটির বড় সখ্যতা আছে। বলছিস? যেই অবাক হয়ে প্রশ্ন করল। লোকটি কাগজটি এগিয়ে দিয়ে সোফায় হেলান দিল। চোখে হাত রেখে বলল, হুম, এই নে, এটা পেয়েছি। ইভানের অ্যাসিস্ট্যান্ট। নাম লুনা। সি ইজ অবজেসড উইথ দিস ডক্টর। ওর কাছ থেকে এই ইনফরমেশনগুলো পেয়েছি। আর যতদূর জানি, এই ইভানের ফিল্ম প্রিমিয়ার আগামী পরশু। এই লোকটা কোনো না কোনোভাবে এই প্রিমিয়ার ফাংশনের সাথে জড়িত। আইসি। কিন্তু তোর কেন মনে হলো যে ও জড়িত? আমি ওকে ফলো করছিলাম। ওর এখন তোদের বাড়ি ফেরার কথা। কিন্তু ও ইভানের ফ্ল্যাটের দিকে গিয়েছে। ঠিক আছে। আমি জেইডকে জানাচ্ছি। তুই তাহলে যা। বেঞ্জামিন উঠতে নিয়ে আবারও সোফায় ধপ করে বসে পড়ল। বাঁকা হেসে বলল, ভালো কথা, তোর গার্লফ্রেন্ড আছে জানতাম না তো। পরিচয় করিয়ে দিলি না। তুই ওকে চিনিস? সিরিয়াসলি? পেটিট? ওয়ার্ড? সিরিজ ডট শর্ট গার্ল। সেলেন রেগে গিয়ে বলল, জেইন, আমাকে আরেকবার যদি শর্ট বলেছ তো তোমার খবর আছে। আরে, মিস ফ্রস্ট, আপনার এই নিকনেমটা কিন্তু কিউট। বাট আই ডোন্ট লাইক ইট। সেলেন রেগে গিয়ে ঠান্ডা কণ্ঠে উত্তর দিল। শীতকালীন ঠান্ডা বাতাস আর সাগরের উপরে পড়া ঢেউয়ের শব্দে সকাল শুরু হলো এলিজার। ঘুম ভাঙতেই বিকট শব্দে বেজে উঠল তার মুঠোফোন। পাশে থাকা স্পেয়ার টেবিল থেকে ফোন হাতে নিয়ে দেখল উইলিয়ামের কল। সাথে সাথেই ফোন রিসিভ করে উত্তর করল, হ্যালো। ঘুমাচ্ছিলে? না, উঠেছি মাত্র। পিটার কল করেছিল। আগামীকাল রাতে প্রিমিয়ার ফাংশন। আচ্ছা। তোমাকে আজকে সেটে থাকতে বলেছে। তোমার এন্ট্রি রিহার্সাল করতে। আমি কি করে যাব? আসলে ইভেন্ট প্ল্যানার একটা প্ল্যান অফার করেছিল। ইভানের সাথেই তোমার এন্ট্রি হবে। আর তার ডান্সের সাথেই তোমার গান গাইতে হবে। ওয়ার্ড? প্রডিউসারও এটাই চান। যেহেতু নতুন মুখ, সেহেতু গ্র্যান্ড এন্ট্রি হলে ওরা মার্কেট পাবে। কিন্তু আমি ইভানের সামনে কি করে যাব? আচ্ছা, আমি পিটারকে বলছি বিষয়টা। ঠিক আছে। ফোন রাখতেই পাশ থেকে ঘুমন্ত স্বরে অ্যাশার বলল, উইলিয়াম। হম। মাথা নাড়ায় এলিজা। তার উত্তরে নড়েচড়ে উঠে বসল সে। পেছনে হেলান দিয়ে জিজ্ঞাসা করল, হোয়াটস রং? প্রিমিয়ার ফাংশনের জন্য আজকে যেতে বলছে। অ্যাশার কিছুটা ভাবলেশহীন ভাবে বলল, এক কাজ করো।
এন্ট্রিটা এমন দিতে বলো যে পুরোটা সময় তুমি ব্যাকস্টেজে গাইবে। আর লাস্ট মোমেন্টে এন্ট্রি নিয়ে ইভানের সাথে লাস্ট পজ দেবে। মানে, আর ইউ আউট অফ ইউর মাইন্ড? ডিরেক্টর এটা কেন মানবে? তুমি বলেই দেখো না, ডিয়ানা একজন অ্যাক্ট্রেস। এসব আমি একটু হলেও বুঝি। এলিজা দ্রুত উইলিয়ামের নাম্বার ডায়াল করে তাকে সবটা বলল। উইলিয়ামও সায় জানিয়ে বলল, তুমি লাইনে থাকো, আমি কনফারেন্স কল করছি। ঠিক আছে। মুহূর্ত কয়েক পার হতেই কলে জয়েন করল পিটার। তার কণ্ঠেই তার হাসির রেখা ফুটে উঠেছে। আলতো কণ্ঠে বলল, গুড মর্নিং মিস সুপার সিঙ্গার। শুনলাম তোমার নাকি রিহার্সালে আসতে প্রবলেম। আসলে, অ্যালেক্স, আমি কালাবাসাসে আছি। এত দ্রুত সেটে পৌঁছানো সম্ভব হবে না। ওহ, আই সি। হ্যাঁ, বাট আই হোপ এ গুড ডিল ফর ইউ। উহুম। হোয়াট ইফ আমি ব্যাকগ্রাউন্ডে সম্পূর্ণ মিউজিক প্লে করব। দোনো লাস্ট মোমেন্টে এন্ট্রি নিয়ে গান শেষ করব। আর লাস্টলি একটা ভিকটরি পোজ। সাউন্ডস কনভিন্সিং। তুমি বলতে চাচ্ছ যে থিম সঙ্গে যখন ইভান পারফর্ম করবে তুমি তখন থিম সংটা ব্যাকস্টেজে গাইবে? হ্যাঁ, কিন্তু থিম সংটা রাখাই হয়েছে তোমার এন্ট্রির জন্য এলিজাবেথ। আই নো অ্যালেক্স, বাট থিঙ্ক অ্যাবাউট ইট। হোস্ট অ্যানাউন্স করলো ইভানের পারফরমেন্সের জন্য। আর সেখানেই নিউ ফেসের এন্ট্রি। ইট উড বি সারপ্রাইজ, রাইট? অন্তত লাস্ট মোমেন্টে আমার ফেস রিভিলের জন্য হলেও নেটিজেনরা পুরো ভিডিও স্ট্রিম করবে। ইয়েস, ইউ আর গড ড্যামন রাইট। ভালো বলেছ এলিজাবেথ। আমি এক্ষুনি এটার প্ল্যান করছি। তবে ভিকটরি পোজ কি হবে? সেটা ডিসাইড করে আমাকে ক্লিক করে পাঠালেই হবে। আমি এখানে প্র্যাকটিস করে নেব। ঠিক আছে। এলিজা ফোনে কথা বলার সময়ই অ্যাশার উঠে গিয়েছিল ফ্রেশ হওয়ার জন্য। আরও কিছুক্ষণ কথা বলে সে ফোন রেখে দিল। কথা শেষ হতেই দেখল সিক্ত দেহে দাঁড়িয়ে আছে অ্যাশার। তার চুলগুলো থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। এক নজর দেখে ঢোক গেল এলিজা। হুঁশ ফিরতেই দ্রুত নিজের চোখ সরিয়ে ফেলল সে। অ্যাশার চুল মুছতে মুছতে বলল, আমি কি পরব এখন? ওয়েট করো, আমি গ্র্যান্ডপার থেকে শার্ট এনে দিচ্ছি। ঠিক আছে। মাঙ্কের জন্য একটা এনো। আচ্ছা। বিছানা ছেড়ে জেইডের ঘরের দিকে পা বাড়ায় সে। ব্রেকফাস্ট হাতে নিয়েই কয়েকটা ফাইলে চোখে বুলিয়ে যাচ্ছে অ্যাশার। হঠাৎ মুখ তুলেই বলল, ইভানের 3টা বড় বড় ক্রাইমই এখানে রেকর্ড করা হয়নি। টেইলর কিছুটা বিভ্রান্ত হয়ে বলল, আমার জানামতে একটা। আর সেটা হলো রেপ কেস। কিন্তু আর বাকি 2টা কি? স্মাগলিং আর স্ক্যামিং। এলিজা ভড়কে গিয়ে জিজ্ঞাসা করে। মানে? অ্যাশার হেসে বলে, সিমেট্রি থেকে লাশ তুলে চড়া দামে বিদেশে পাচার করে একটা চক্র। সরাসরি জড়িত না থাকলেও পরোক্ষভাবে বেশ ভালো মতোই মিশে আছে ইভান। ও নিজে অনেকগুলো লাশ বিক্রি করেছে ওদের কাছে। কোর্ট কথা না, প্রমাণ চাই মিলার। রগজটা গলায় উত্তর করল টেইলর। কারণবশতই সে অ্যাশারকে পছন্দ করে না। আর অন্যতম কারণ হচ্ছে এলিজার অমতে আর সাথে জোরপূর্বক সংলগ্নতা। একজন স্বাধীনচেতা নারী হিসাবে বিষয়টা দৃষ্টিকটু তার কাছে। অ্যাশার বাঁকা হেসে তার কথার পরিপ্রেক্ষিতে বলল, অ্যাশার মিলারও প্রমাণ ছাড়া কথা বলে না। আমার কাছে প্রমাণ আছে। আমরা সেগুলো দেখতে পারি। শিওর। আমি বাড়িতে ফিরেই আপনাকে সব ডকুমেন্টস পাঠিয়ে দেব। ঠিক আছে। কিন্তু স্ক্যামিং? ইভান লিয়াম একজন ফ্রড কি করে হতে পারে? ওর ফ্যাশন স্টুডিওতে করা ডিজাইনগুলোও না। মানে, লেটেস্ট কালেকশনের যতগুলো ডিজাইন ও লঞ্চ করেছে, তার সবগুলোই লিনেট নামক একজন মহিলা করেছেন। সে কান্ট্রি সাইডে বিলং করে। যদিও ইভান তাকে মোটা অঙ্কের টাকা পে করে। এক কথায় বলতে গেলে, হি ইজ এ হোয়াইট থিফ। কিন্তু ওই মহিলার কাছ থেকে ডিজাইন এনে সেগুলাকে মডিফাই করেছিলেন ইভানের ওয়াইফ রেচাল রুদ্রিগো। যদিও মিস রুদ্রিগো জানতেন না এই ব্যাপারে। তিনি জানতেন এগুলো ইভানের করা ডিজাইন। আর তারপর সাইন করে নিজের নামে সেগুলো চালিয়ে দিত ইভান। ওর সাথে একটা প্রজেক্ট করেই এটা সন্দেহ করেছিলাম। এরপর কয়েকজন ক্রুয়ের সাথে কথা বলতেই সন্দেহটা প্রবল হয়। আর আমি ইনভেস্টিগেট করি। নাইস। তুই এদিকে এসে ওমা। মাঙ্কের কথা শেষ করতে দেয় না এলিজা। দ্রুত বলে উঠে, ওয়াও, ইমপ্রেসিভ অবজারভেশন হাজবেন্ড। আম প্রাউড অফ ইউ। মাঙ্কও বুঝে ফেলে সে কি ভুল করতে যাচ্ছিল। সেও চুপ হয়ে যায়। অ্যাশার উঠে দাঁড়িয়ে অন্যদিকে চলে যায়। কারো নাম্বারে ডায়াল করে বলে।
উডি কেমন আছে? অপর পাশ থেকে জবাব আসে, উডি একদম ঠিক আছে স্যার। ওকে রিলিজ করিয়ে বাড়ি নিয়ে যাচ্ছি। ঠিক আছে। ব্রিয়ান, আমি তোমাকে 2টা ফাইল রাখতে দিয়েছিলাম। ফাইলগুলো ইমিডিয়েটলি আমার লাগবে। আমিও বাড়ি ফিরছি। সায় জানিয়ে ফোন কেটে দেয় ব্রিয়ান। অ্যাশার ফিরে আসতেই দেখে জেইড এসে বসেছে। তাকে দেখে জেইড প্রশ্ন করে, অ্যাড্রিয়ান আলবার্টের গার্লফ্রেন্ড লুসিনা মার্চেন্ট অ্যারনের বন্ধু না? হুম। কেন? উনি সন্দেহজনক আচরণ করছেন। অ্যাশার গম্ভীর গলায় উত্তর করল, উনাকে আমিই পাঠিয়েছি। ডোন্ট ওয়ারি। উনি ইভানের কাউন্সিলিংয়ের নামে ইনফরমেশন কালেক্ট করছে। আমার কাছে ইভানের রেপ আর মার্ডারের মতো স্ক্যান্ডেলের প্রমাণ আছে। আই সেইড আই উইল রুইন হিম। এন্ড আই উইল কিপ মাই ওয়ার্ডস। কথাটা শেষ করেই এলিজার দিকে এগিয়ে গিয়ে তার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, এলিজাবেথ, আমি কথা যেমন দিতে জানি তেমন রাখতেও জানি। কিন্তু এবার পালা তোমার। তুমি কি চাও ওয়াইফ? তুমি যদি বলো এখনই সব ভেস্তে ইভানকে মাফ করে দিতে, আমি তাই করব। কিন্তু একটা শর্তে, আমাকে ছেড়ে যাওয়ার প্রয়াস করতে পারবে না। না হলে ইভান আর তোমাকে একসাথে জ্যান্ত কবর দেব আমি। লস অ্যাঞ্জেলসের আকাশে সবে সন্ধ্যার আলো গাঢ় হতে শুরু করেছে। হাইওয়ের বিলবোর্ডে নতুন রিলিজ হতে যাওয়া থ্রিলার মুভির পোস্টার ঝলমল করছে। আর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ভক্তদের চোখে জ্বলছে এক ধরনের অদ্ভুত উন্মাদনা। হলিউডের সুপারস্টার ইভান লিয়ামের মুভির প্রিমিয়ার বলে কথা। সারা স্টেজে দাঁড়িয়ে ইয়ারপিসে জোরে সোরেই জিজ্ঞাসা করল, লাইটিং ঠিক আছে তো? সিকিউরিটি, কনফার্ম করো। মিয়া, সেলিব্রিটিদের এন্ট্রি লাইন আপ ঠিক আছে তো? অপর পাশ থেকে মিয়া জবাবে বলল, সব ঠিকঠাক আছে। কথা শেষ হতেই মিয়ার পেছনে এসে দাঁড়ালো রায়ান। একটু উদ্বিগ্ন হয়ে বলল, এলিজাবেথ কোথায়? এখনো তো পৌঁছালো না। এলিজাবেথ কে? নতুন সিঙ্গারের নাম এলিজাবেথ। ওয়েট এ মিনিট। আমার জানামতে নিউ সিঙ্গারের নাম এডেন ক্লার্ক। আমি মিউজিক প্রডিউসার, মিস মিয়া। আমি সবার চেয়ে ভালো তাকে চিনব। আই গেছো। আম সরি ইফ আই অফেন্ডেড ইউ, বাট আম সারপ্রাইজ। ইটস ওকে। কিন্তু আপনি কি ওনাকে আসতে দেখেছেন? না। আমি তো লাইভ স্ট্রিমিং এর ব্যাপারটা দেখছিলাম। সবচেয়ে বড় কথা, বক্স অফিস থেকে অনবরত কল আসছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ফোন বের করে দ্রুত আলেক্সের নাম্বারে কল করল রায়ান। পূর্বের ন্যায় উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করল, পিটার, এলিজাবেথ কোথায়? সি ইজ অন হার ওয়ে। ডিয়ানা মিলারের সাথে আসছে ও। আচ্ছা। ওকে পেছনের গেট দিয়ে ঢুকতে বলে দিও। আমি ওকে রিসিভ করে নিব। ঠিক আছে। কল কেটে দিয়ে দ্রুত পায়ে স্টেজের দিকে যায় রায়ান। স্টেজের ওপর দাঁড়িয়ে আছে সারা। রায়ান তার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, মিস এলিজাবেথ এস্থার কিন্তু রেড কার্পেটে থাকবে না। এলিজাবেথ হু? নিউ সিঙ্গার, বার। সারার কথা শেষ না হতেই রায়ান তাকে ইশারায় চুপ করিয়ে বলল, নো মোর কোয়েশ্চেন। রায়ান কথা শেষ করে ফের ব্যাকস্টেজের দিকে হাঁটা দিল। অন্যদিকে সারাহ মাইক্রোফোনে কাউকে জিজ্ঞাসা করল, সাউন্ড চেক কমপ্লিট। 3টা গাড়ি আসছে দেখছি। বি রেডি। ক্যান উই স্টার্ট দ্য এন্ট্রি নাও? অপর পাশ থেকে সম্মতিসূচক উত্তর এলে সারাহ গভীর শ্বাস নিয়ে বলল, ঠিক আছে, তাহলে সবাই পজিশনে থাকো। 2 মিনিটের মধ্যে গাড়িগুলো আসবে। আই গেছো। কিছুক্ষণ বাদেই 3টা কালো রঙের গাড়ি এসে থামল থিয়েটারের অপর পাশে থাকা ভেন্যুতে। জার্নালিস্টদের ক্যামেরা ফ্ল্যাশে জায়গাটা আরও উজ্জ্বল হয়ে উঠল। প্রথম গাড়িটি থেকে নেমে এলো অভিনেত্রী লারা গোমেজ এবং তার ফিয়ন্সে আইজেন ক্লাইভ। দ্বিতীয় গাড়ি থেকে বেরিয়ে এলো ছবির প্রযোজক মর্টিন ক্লাইভ ও তার স্ত্রী এরিকা ক্লাইভ। তৃতীয় গাড়ি থেকে নেমে এলো লারার বাবা মা। গাড়ি থেকে নেমেই সপরিবারে ক্যামেরা পজিশনে দাঁড়ালো সকলে। ছবি তোলার পাশাপাশি কয়েকজন জার্নালিস্ট লারার উদ্দেশ্যে বলল, মিস গোমেজ, আপনার এই মুভির বিষয়ে কোনো মন্তব্য আছে? লারা তার ব্রিটিশ অ্যাকসেন্টের রেশ ছড়িয়ে উত্তর করল, ফার্স্ট অফ অল, আই লাভ দ্য স্ক্রিপ্ট। ইট ইজ অ্যাবসুলেটলি অ্যা ফিটিং মুভি। উই ক্যান হ্যাভ দ্য কিউএনএ লেইটার। কথা শেষ করেই লারা হাসি মুখে সেখান থেকে সরে এলো। তার প্রস্থানেই সকলে মর্টিনের দিকে প্রশ্ন ছুড়ল, মিকলাইভ, নিজের হবু পুত্রবধূর কাজ নিয়ে আপনার কেমন লাগছে? আমি তাকে অনস্ক্রিন দেখতে চাচ্ছি। আমি আশা করব লারা নিজের বেস্ট শট দিয়ে আমাকে মুগ্ধ করবে। আপনারা সকলে আমন্ত্রিত।
আজকে প্রিমিয়ারের পর একাধারে নিউ ইয়র্ক, টোকিও, কানে লঞ্চ করা হবে। আপনারা পাশে থাকলে বরাবরের মতো বক্স অফিস হিট করবে মুভিটি। ধন্যবাদ। মর্টিনের কথা শেষ হতেই সেখানে উপস্থিত হয় পিটার। ক্যামেরার ফ্ল্যাশ এক মুহূর্তও থামছে না। একের পর এক তারকাদের আগমনে উত্তপ্ত হয়ে উঠেছে ভেন্যু। বহুল প্রতীক্ষার পর ইভান আর রেচালের উপস্থিতিতে সকলের মাঝে পূর্বের চেয়ে বেশি প্রফুল্লতা দেখা দিল। ইভান এসে সাংবাদিকদের সামনে দাঁড়াতেই একজন হুট করে প্রশ্ন করল, মিলিয়াম, গত কয়েক মাসে অনেকবার আলোচনা সমালোচনায় এসেছিলেন। আপনার জন্য আমার কিছু প্রশ্ন আছে। অনুমতি দিলে প্রশ্ন করতে চাই। ইভান চোখ তুলে সেই কণ্ঠের উত্তরাধিকারীর দিকে তাকালো। লোকটিকে দেখে বাঁকা হেসে বলল, মিয়ারন মিলার, আমার ফ্যাশন উইকের স্পন্সর আপনার ভাই ছিল, রাইট? অ্যারনও বাঁকা হেসে বলল, মিলিয়াম, আমি এখানে এসেছি আমার প্রফেশনের দরুন। অতীতের চেনা জানা পরেও হবে। ইভানও হেসে বলল, জি, অবশ্যই। করুণ প্রশ্ন। অ্যারনের মুখে এক অদ্ভুত জটিল হাসি ফুটে উঠল। মাইক্রোফোন নিজের দিকে করে জিজ্ঞাসা করল, মিলার, গত কয়েকদিন যাবৎ আপনাকে হসপিটালে আসা যাওয়া করতে দেখা গিয়েছে। কি হয়েছে এমন? তার প্রশ্নে রেচাল দ্রুত উত্তর করল, আমার জন্য গিয়েছিলাম। আমি অসুস্থ। অ্যারন বাঁকা চোখে তার দিকে চেয়ে বলল, আমরা কি কোনো গুড নিউজ পাচ্ছি মিসেস লিয়াম? রেচাল লাজুক হেসে বলল, আমরা এখনো প্রিপেয়ার হইনি। আমি আশা করব আজকে মুভি রিলেটেড প্রশ্ন থাকবে। ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন চাচ্ছি না। ধন্যবাদ। ইভান আর রেচাল দুজনেই হেসে সেখান থেকে বিদায় নিল। রেড কার্পেট শেষে অতিথিরা সকলেই খোলা আকাশের নিচে সুসজ্জিত ভেন্যুতে বসে মঞ্চের দিকে উৎসুক হয়ে রইল। প্রতীক্ষা কাটিয়ে পরিচালক অ্যালেক্স পিটার মঞ্চে উঠে বলতে শুরু করল, এটি শুধুমাত্র একটি সিনেমা নয়, এটি প্রতিশোধের গল্প। দর্শকদের জন্য উপহার। সুপারস্টার ইভান লিয়ামের সাথে আমার 4টি মুভি সাইন করা হয়েছে, যার 2টি রিলিজ হয়েছে। আজকে একটি হবে। এবং আরেকটির শুটিং শেষ করে র্যাপ করা হয়েছে বেশ অনেক আগেই। খুব জলদিই তা প্রকাশ্যে আসবে বলে আশা করি। আজকের মুভিটির অনন্য বিষয় হচ্ছে মিলিয়াম এবং মিস গোমেজের মধ্যকার স্লো বার্নিং রোমান্স। আপনারা সকলেই অবগত যে, মিলিয়াম রোম্যান্স সিন করা একদম পছন্দ করে না। তবে এই মুভিতে আপনারা হালকা পাতলা রোম্যান্স পেয়ে যাবেন বোনাস হিসাবে। আশা করি পূর্বের ন্যায় এবারেও বক্স অফিস হিট করবে মুভিটি। প্রিমিয়ারের আর বেশি সময় নেই। আর 4 ঘন্টা পরেই মুক্তি পাবে। তবে তার আগেই আপনাদের জন্য রয়েছে এক বিশেষ চমক। তার কথা শেষ হতেই স্টেজের সব লাইট একে একে নিভে গেল। হঠাৎ করেই সাদা মৃদু আলো পড়ল স্টেজের মধ্যিখানে। পেছনে বেজে উঠল গিটারের ধ্বনি। তারই মাঝে দিয়ে শুরু হলো ইভানের স্লো ডান্স পারফরম্যান্স। পেছনের বড় পর্দায় ভেসে উঠল মুভির ছোট ছোট ক্লিপ। গানের প্রায় শেষ মুহূর্তে কেউ এসে ইভানের পিঠে হাত রাখতেই হাসিমুখে পিছনে ফিরে চাইল ইভান। মুহূর্তেই তার হৃদস্পন্দন থেমে গেল। আর কানে ভেসে এলো, হ্যালো এক্স হাজবেন্ড, লং টাইম নো সি। আলগোছে তার চোখ জমে গেল এলিজার চোখে। রেচাল চোখ চরকগাছ করে চেয়ে রইল দুজনের দিকে। এলিজা বাঁকা হেসে বলল, টাইম টু পোজ। বলেই মাইক্রোফোন ঠোঁটের কাছে এনে শেষের লাইনগুলো বলে ইভানের দুহাতে লুটিয়ে পড়ল এলিজা। শক্ত করে তার কোমর চেপে ধরল ইভান। চারিদিক করতালি আর কোলাহলে পূর্ণ হয়ে উঠল। পেছনে থেকে তালি দিতে দিতে এগিয়ে এলো অ্যালেক্স। সকলের উদ্দেশ্যে বলে উঠল, সময় আর কিছুক্ষণ। আর প্রায় 2 ঘন্টা পরে মুক্তি পেতে চলেছে এই বছরের এপি প্রোডাকশন হাউজের বিগ বাজেট চলচ্চিত্র। আমরা এখন সকলে রওনা হব প্রশ্নোত্তর পর্ব বা প্রেস কনফারেন্সের উদ্দেশ্যে। ব্যাকস্টেজে ড্রেসে এসেই ড্রেস চেঞ্জ করে নেয় এলিজা। হঠাৎ করেই এলিজার হাত শক্ত করে টেনে ধরল ইভান। তার চোখে আগুন ঝরছে। সেই লেলিহান শিখায় জ্বালাতে চাচ্ছে এলিজাকে। রুর গলায় জিজ্ঞাসা করল, তুমি বেঁচে আছো কেন? মরে গেলে খুশি হতে বুঝি। আমার বাচ্চা কোথায়? কেন আবার মারবে আমার মেয়েকে? আমাদের মেয়ে হয়েছিল। আমাদের। ইভান লিয়াম, ডোন্ট ট্রাই টু প্লে ভিকটিম কার্ড। এলিজা, আমাকে মাফ করে দাও আমাকে। প্লিজ, আমাকে আরেকবার চান্স দাও। আমরা আবার আগের। তার কথা শেষ না হতেই এলিজা চোখ রাঙিয়ে বলল, চান্স? 4 মাসের বাচ্চাটাকে মেরে ফেলেছ তুমি ইভান। দুনিয়ার আলোটা অবধি ওকে দেখতে দাওনি তুমি।
নিজেকে আবার বাবা বলে পরিচয় দিতে চাও? ছি! এলিজা, তুমি কি আমাকে বলেছ বেবির কথা? আমি বুঝিনি তুমি প্রেগন্যান্ট ছিলে। তোমার বেবি বাম্পও ছিল না। এলিজা, প্লিজ ফিরে এসো। এলিজাবেথ মারা গেছে ইভান। তুমি ওকে মেরে ফেলেছ। এলিজা, আমি কিছু করিনি। সব ড্যাড করেছে। আমাকে ম্যানিপুলেট করেছে। আম সরি। আমি এতদিন মনে প্রাণে এটাই বিশ্বাস করেছি যে তুমি আমার স্ত্রী। তার কথা শেষ হতেই কেউ ড্রেসিং রুমে ঢুকে বলল, তোর সাহস অনেক বেশি ইভান। আমার স্ত্রীকে নিজের স্ত্রী বলে সম্বোধন করিস? ইভান পেছনে ফিরে ভ্রু কুঁচকে তাকালো। মুখে ব্যঙ্গাত্মক হাসি নিয়ে বলল, তুই পুরোটা সময় জানতি এলিজা বেঁচে আছে। ইয়েস, এন্ড সি ইজ মাই ওয়াইফ নাও। এলিজা আমার মানে আমার। তুই? ইভানের কথার মাঝেই পিআর টিমের একজন এসে বলল, আপনারা প্লিজ আসুন। প্রেস মিটিং শুরু হয়ে গিয়েছে। চলো। এলিজা হাত বাড়ালো অ্যাশারের দিকে। শক্ত করে তার হাতটা ধরল অ্যাশার। ব্যথায় কিছুটা কুকিয়ে উঠল এলিজা। বাইরে এসে নরম গলায় বলল, এত শক্ত করে কেন ধরেছ? আমি না তোমার পায়রা। ভয় করছে। পায়রা শিকারীর উৎপাত দেখা দিয়েছে। অ্যাশার মিলার ভয় পায়। আমি ভালোবাসার ক্ষেত্রে ভীষণ আনলাকি এলিজা। আমি জানি না তুমি হারিয়ে গেলে আমার কি হবে। তোমায় না পেয়ে যতটা ভালোবেসেছি, তোমাকে পেয়ে, তোমাকে ছুঁয়ে আমি তার চেয়ে আরো গভীরভাবে ভালোবেসে ফেলেছি। আমি বদ্ধ উন্মাদ হয়ে গেছি এলিজা। তোমাকে হারালে আমি দুনিয়া ধ্বংস করে ফেলব। এইটুকুই জানি। চলো। দেরি হয়ে যাচ্ছে। এলিজা, আমায় ছেড়ে যেও না। সরি। আর কথা বাড়ায় না দুজনে। সোজা গিয়ে কনফারেন্স টেবিলে বসে পড়ে এলিজা। আর অতিথিদের আসনে বসে অ্যাশার। কনফারেন্স শুরু হতেই পাপারাজ্জিদের প্রশ্নের ঢল নামল। প্রথমেই আলেক্সের কাছে প্রশ্ন করল, আলেক্স, এই মুভির সবচেয়ে চ্যালেঞ্জিং দিক কী ছিল? আলেক্স হেসে উত্তর করল, এটা শুধু একটা মুভি নয়, এটা একটা অভিজ্ঞতা। দর্শকরা এটা অনুভব করবে। চ্যালেঞ্জিং বিষয়গুলো ছিল টাইম ম্যানেজমেন্ট। লিয়ম খুবই ব্যস্ত ছিল শুটিং ফ্রেসে। এছাড়া আমাদের কয়েকটা দেশে শ্যুট করতে হয়েছে, যেটা খুবই রিস্কি ছিল। এছাড়া ইভান এই প্রথম কোনো স্লো বার্নিং রোম্যান্স ক্যাটাগরিতে কাজ করেছে, যেটার জন্য অনেক কষ্ট করতে হয়েছে। এই মুভির থিম কি, আর লিয়াম এই মুভিতে কিসের চরিত্র প্লে করছে তা বোঝা মুশকিল। এই শহরে কি সকলেই নিরাপদ? কি মনে হয়, ইভান লিয়ামের চরিত্রটা ঠিক কিভাবে চাচ্ছেন আপনারা? মন মতো হবে কি? জানতে হলে মুভিটা অবশ্যই থিয়েটারে গিয়ে দেখতে হবে। তার কথা শেষ হতেই মর্টিনকে প্রশ্ন করা হলো, আপনি এই মুভিতে বিনিয়োগ করে কি সন্তুষ্ট? এই চলচ্চিত্রটিতে বিনিয়োগ করে সন্তুষ্ট কিনা তা মূলত ব্যবসার ওপর বোঝা যাবে। তবে মুভির স্ক্রিপ্ট, চরিত্রগুলো মণিমুগ্ধকর। তাছাড়া আপনারা সকলেই জানেন আমার ছেলের স্ত্রী লারা গোমেজ এই মুভিতে ইভান লিয়ামের বিপরীতে রোল প্লে করছে। জানি আমি অধিক আগ্রহী। তার উত্তর শুনে সকলে লারার দিকে ক্যামেরা ফোকাস করে একে একে প্রশ্ন করতে লাগলো। লারা, আপনার চরিত্র সম্পর্কে বলুন। এটা আমার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং রোল। যখন দর্শক দেখবে, তখনই বুঝবে। লারা, আপনার চরিত্রটা কেমন ছিল? লারা ধীরে ক্যামেরার দিকে তাকিয়ে বলল, ডার্ক, ইন্টেন্স, কিন্তু বাস্তব। আমার কাছে বেশ ভালো লেগেছে চরিত্রটা। আমরা বেশিরভাগ সময়ে নারীদের ফুটবল ভেবে বসি, কিন্তু সময়ের বর্তমানে তারা কি পরিমাণ কঠোর হয়, তা এই মুভিটি দেখলেই বুঝতে পারবেন। লারা, আপনি একজন ব্রিটিশ। আপনার এখানে কাজ করতে কষ্ট হয়নি? একদমই না। মুভিতে আমার ডায়ালগগুলো ব্রিটিশ অ্যাকসেন্টই ছিল। আমার সমস্যা হয়নি। তাছাড়া মিলিয়াম আমাকে যথেষ্ট সাহায্য করেছে। তার কথার প্রেক্ষিতে সকলে ইভানের দিকে তাকালো। ইভানের কোনো হেলদোল নেই। সে পাশে থাকা এলিজার দিকেই চেয়ে আছে অন্যমনস্ক হয়ে। সাংবাদিকরা কয়েকবার তাকে ডেকেও যখন নিজেদের দিকে ফেরাতে পারল না, তখন সারা হেসে পেছনে থেকে তাকে কিঞ্চিৎ ধাক্কা দিল। মুহূর্তেই সোজা হয়ে বসল ইভান। সাংবাদিকরা ফের প্রশ্ন করল, ইভান, আপনার সিনেমার স্টান্ট নিয়ে কিছু বলবেন? আমি নিজেই করেছি, তবে এর পিছনে আমার স্টান্ট টিমের বিশাল ভূমিকা আছে। আরও বেশ কিছু প্রশ্ন করার পর পিআর ম্যানেজার মিয়া মাইক্রোফোন হাতে নিয়ে বলতে শুরু করল, তাহলে আজকে পরিচয় করিয়ে দেওয়া যাক আজকের ইভেন্টে একটি বিশেষ এবং নতুন সদস্যের সাথে।
আজকে থেকে অফিসিয়ালি রায়ান মিউজিক প্রোডাকশন হাউজের অংশ হতে যাচ্ছেন এক অসাধারণ প্রতিভাবান নতুন সিঙ্গার এলিজাবেথ এস্থার। এবার সকল ক্যামেরার ফোকাস পুরোপুরি এলিজার দিকে। সাংবাদিকরা একে একে এলিজাকে প্রশ্ন করল, এলিজাবেথ, আপনি কি এই মুভির প্লেব্যাক করেছেন? এলিজা একটু হেসে বলল, হ্যাঁ, আমি থিম সং গেয়েছি। আরেকজন জিজ্ঞেস করল, এই ইন্ডাস্ট্রিতে আপনি নতুন, আপনি কি নার্ভাস? এলিজা এক মুহূর্ত থেমে বলল, অবশ্যই। আমি এর আগে কখনো কোথাও গান করিনি। তবে একজন পিয়ানিস্ট হিসাবে অনেক জায়গাতেই পারফর্ম করেছি। কিছু পাপারাজ্জি ক্যামেরা ক্লিক করল। কিছু স্ট্রিমার তখনই লাইভে এই নতুন সিঙ্গার সম্পর্কে আলোচনা শুরু করল। মিস এস্থার, আপনার নাম ফ্যামিলিয়ার লাগছে। এনি রিজন? ইয়েস, আই এম সিইও অফ এস্থার এন্টিক্স বিজনেস লিমিটেড। এছাড়া রুটস এন্টিক্সের শেয়ার হোল্ডার। হোয়াট? সিরিয়াসলি? ইয়েস, ম্যাম। আপনি কার কাছে গান শিখেছেন? জোসেফিনা জাভেইর। ভেটেরান সিঙ্গার জোসেফিনা জাভেইর। জি, ম্যাম। একটা পার্সোনাল প্রশ্ন, আপনার স্ট্যাটাস? আম ম্যারিড। ইউ আর? ইয়েস। রুটস এন্টিক্সের আরেকজন শেয়ার হোল্ডার অ্যাশার মিলার আমার হাজবেন্ড। পুরোটা কথা এলিজা অ্যাশারের চোখে চোখ রেখে বলল। আরও কিছু প্রশ্নের পর কনফারেন্স শেষ হলো। সকলে থিয়েটারের দিকে রওনা হলো। সিনেমার প্রিমিয়ারের আয়োজনে উত্তেজনার কমতি নেই। একদিকে রেড কার্পেট ইতিমধ্যেই তারকাদের শুভেচ্ছা জানাতে প্রস্তুত, অন্যদিকে বিশাল স্ক্রিনের সামনে দর্শকদের একঝাঁক উন্মাদ ভিড়। হাতে প্ল্যাকার্ড নিয়ে হইচই করছে তারা। সকল তারকা, অতিথিরা হলে বসে পড়েছে। ঠিক রাত 9টায় প্রিমিয়ার শুরু হলো। দীর্ঘক্ষণ পর কানে ভেসে এলো, এই শহরে কেউ নিরাপদ নয়। ক্লিপের শেষ দৃশ্যে হঠাৎ করেই এক ভয়ঙ্কর বিস্ফোরণ, আর পুরো থিয়েটার স্তব্ধ। পর্দা অন্ধকার হয়ে গেলে কয়েক মুহূর্ত নিস্তব্ধতা, তারপর উল্লাস আর করতালিতে ফেটে পড়ে ভিড়। সকলেই বলতে শুরু করলো, অনাকাঙ্ক্ষিত এন্ডিং যেহেতু, এর সিকুয়াল আসবে। প্রিমিয়ার শেষ হতেই একে একে অনেকেই বেরিয়ে যেতে শুরু করলো। এলিজাও আলেক্সকে বলে বেরিয়ে এলো থিয়েটার থেকে। পেছনের দিকে গিয়ে গাড়িতে বসল সে। হঠাৎ করেই অ্যাশার একটা রিভলভার এগিয়ে দিল তার দিকে। হকচকিয়ে তার দিকে তাকালো এলিজা। তার চাহনিতে বাঁকা হেসে অ্যাশার বলল, ওই দেখো ইভান দাঁড়িয়ে আছে। শুট হিম। এলিজা হতবিহ্বল হয়ে তার দিকে তাকিয়ে রইল। অ্যাশার নিজে তার হাতে রিভলভার রেখে নিশানা ঠিক করে বলল, শুট করো এলিজা। সব শেষ করে দাও। কিন্তু এটা তো প্ল্যান ছিল না অ্যাশার। আমি রিস্ক নিতে পারবো না এলিজা। তোমার বিশ্বাস নেই? কখন কি করে ফেলো। আমাকেও ছাড়তে চাচ্ছ, আবার এখন ইভানকেও মারতে চাচ্ছ না। আমি তোমাকে হারাতে চাই না এলিজাবেথ। তুমি ওকে শাস্তি দিতে চেয়েছিলে বিধায় আমি ওকে তোমার হাতে শাস্তির জন্য সোপর্দ করেছি। না হলে আমি ওকে শেষ করে দিতাম অনেক আগেই। 4 বছর পর যখন প্রথম দেখেছিলাম, সেদিনই। বরং আরো জঘন্য মৃত্যু দিতাম। অ্যাশার, এত ডেসপারেট হও না প্লিজ। মারতে পারবে তো? জানি না। ভয় পাচ্ছ? না। কিন্তু আমার হাত কাঁপছে। অ্যাশার ঘাড় কাত করে তাকায় এলিজার দিকে। মুখে ফুটে উঠে এক বিকৃত হাসি। চোখে জ্বলতে থাকে লেলিহান শিখা। বিড়বিড় করে জিজ্ঞাসা করে, ভালোবাসো ওকে, তাই না? এলিজা তার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, এভাবে কি দেখছো? তোমাকে। মুভ ইউর আইজ অ্যাশার। অর আর। আর আইল। ইউ উইল। অ্যাশার, নেভার মাইন্ড। কথা বাড়ায় না অ্যাশার। গাড়ি স্টার্ট দিয়ে দ্রুত গতিতে স্থান ত্যাগ করে সে। এম ড্যাশ। প্রচণ্ড শব্দ করে দরজা খুলে ভেতরে ঢুকলো এলিজা। রাগে তার গায়ে এক প্রকার শিহরণ বয়ে যাচ্ছে। তার হঠাৎ প্রবেশে পিয়ানোর সুরে ব্যাঘাত ঘটিয়ে ঘুরে দাঁড়ালো অ্যাশার। পকেটে হাত ঢুকিয়ে পিয়ানোতে হালকা হেলান দিয়ে বাঁকা হাসে সে। এলিজার দিকে ঘাড় ঘুরিয়ে উপহাস করে বলল, এলিজাবেথ, আমার বাড়ির দরজাগুলোকে অন্তত শান্তিতে থাকতে দাও। কত ব্যথা পেল বেচারা। আমার ওপর অত্যাচার করেও তোমার শান্তি হয় না। এখন কি আমার বাড়ি ঘরের উপর তোমার অত্যাচার করতে হবে? অ্যাশারের ভ্রুক্ষেপহীন কথা যেন এলিজার ভেতরের জ্বলতে থাকা আগুনে ঘি ঢেলে দিল। চিৎকার করে সে বলল, আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছিলাম। হ্যাঁ তো? ভাবলেশহীন প্রতিউত্তর করে অ্যাশার। তুমি সাইন না করে এসব আঁকিবুকি কেন করেছ? তুমি কি বাচ্চা অ্যাশার? রাগে এলিজার গলা রীতিমতো কাঁপতে শুরু করেছে।
এলিজার রাগকে তোয়াক্কা না করে তার সামনে এসে দাঁড়ায় আশার। মাথা কিছুটা ঝুঁকিয়ে বলে, তাহলে কি বলতাম ডার্লিং? দেখো, তুমি জানো যে আমার লাগাম ছাড়া কথাবার্তা। লয়ারের সামনে তুমি বিব্রত হবে ভেবেই নাস্টি কথা বলিনি সুইটহার্ট। এই জন্য তুমি রাগ করবে। আচ্ছা, নেক্সট টাইম দুষ্টু দুষ্টু কথা বলবো, কেমন? ঠোঁট ফুলিয়ে এলিজার দিকে তাকায় সে। এলিজা ক্রোধে কাঁপতে কাঁপতে বলে, আমার পিয়ানোতে কি করছিলে? এমনি বাজাচ্ছিলাম। এখন কি অনুমতি নেওয়া লাগবে? ডিভোর্স পেপারে সাইন করো। নাও। নয় মিসেস মিলার। করতেই হবে। আগে উত্তর দাও তো। ইভানকে ভালোবাসো? অ্যাশার, তুমি একটা প্রশ্নের উত্তর দাও তো। কি বলো প্রিন্সেস? আম ইউর অনলি সার্ভেন্ট। অ্যাট ইউর সার্ভিস। এলিজা চোখ ঘুরিয়ে বলল, তোমার মাথায় কি সমস্যা আছে? না মানে সাইক্রাইটিস্টের কাছে নিতে হবে। আমি একদম ঠিক আছি মিসেস মিলার। তবে তুমি চাইলে আমি তোমার প্রেমে পাগল হতে পারি। মজা করছি না অ্যাশার। তুমি কি করে ভাবতে পারো যে আমি ইভানকে ভালোবাসবো? তোমার বিশ্বাস নেই? কখন কি করে ফেলো? আসলে তোমার মাথায় সমস্যা আছে। আমার তো মনে হয় তোমার মাথায়। আরে, এলিজাবেথ, আমি 100% শিওর তোমার মাথায় ঝামেলা আছে। আমি লিখে দিতে পারি তুমি একটা পাগল। আচ্ছা, ঝগড়া না করে দাও। কি দিব? তোমাকে দাও। আমি একটু। তার কথা শেষ না হতেই এলিজা কটমট করে তার দিকে তাকায়। অ্যাশার ঢুক গিলে প্রসঙ্গ পাল্টে বলে, ডিভোর্স পেপার। এলিজা অ্যাশারের দিকে ডিভোর্স পেপার এগিয়ে দেয়। অ্যাশার তা হাতে নিয়ে সাইন করে এলিজার দিকে এগিয়ে দেয়। এলিজা তা নিতে নিলে আবার হাত ফিরিয়ে কাগজটা ভাঁজ করে ফেলে। কয়েক মুহূর্তের ব্যবধানে পেপার প্লেন বানিয়ে আবার এলিজার দিকে এগিয়ে দেয়। এলিজা রাগী চোখে তার দিকে তাকায়, কিন্তু কিছু না বলে চোয়াল শক্ত করে ঘর থেকে বেরিয়ে আসে, সিঁড়ির কাছে গিয়েই ফিক করে হেসে ফেলে। বিড়বিড় করে বলে, পাগল একটা। কিছু একটা ভেবে টেইলরকে ফোন করল সে। টেইলর কল রিসিভ করতেই উচ্ছ্বাসের সাথে বলল, আই থিঙ্ক আই শুড গিভ ইট এনাদার থট। তুমি শিওর? 100%। বাই দ্য ওয়ে, অ্যাশার এবারেও ডিভোর্স পেপারে সাইন করেনি। আই মিন করেছে। সাইন করে আবার পেপার ফোল্ড করে ফেলেছে। হি ইজ ক্রেজি। ইনডিড। ফোন কেটে দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে এলিজা। লিভিং রুমে কফির কাপ হাতে বসে আছে ডিয়ানা। এলিজাকে দেখেই দ্রুত উঠে দাঁড়িয়ে বলল, ডিভোর্সের কথা বলা হলো? হুম। সাইন করেছে। এলিজা এক মুহূর্ত চুপ থেকে শুকনো হেসে বলল, তুমি কি মনে করো? ডিয়ানা চোখ ঘুরিয়ে বলল, আগেই বলেছি, পাগলের পাল্লায় পড়েছ। এখন চলো, পিটার আর উইলিয়াম ওয়েট করছে। গাড়ি বের করো, আসছি। হুম। মাথা নাড়িয়ে বেরিয়ে গেল ডিয়ানা। ঠিক তখনই লুইস এসে দাঁড়ালো। চোখ সরু করে বলল, এই সময় আবার কোথায় যাচ্ছ? মাত্র না এলে? ডিরেক্টরের সাথে দেখা করতে যাচ্ছি। ইমার্জেন্সি। আর সাইকোটা কোথায়? এলিজা ফিক করে হেসে বলল, নিজের ছেলেকে এভাবে কেউ বলে? ওর সাথে আমাকে মিলতে দেখেছ? যা বলেছেন। ও রুমেই আছে। সাইন করেনি, তাই তো? না। লুইস মাথা ঝাঁকিয়ে বলল, এটাই প্রত্যাশিত ছিল। মনে হয় না এত সহজে ডিভোর্স দেবে তোমাকে। যাই তাহলে। হুম। সাবধানে যেও। আর বেশি দেরি করার দরকার নেই। অলরেডি অনেক রাত হয়ে গেছে। হুম। আসছি। ভারী কাঠের দরজা ঠেলে খুলতেই ভেতরের নরম উষ্ণ আলো চারপাশকে মোহময় করে তোলে। মার্বেল আর কাঠের নিখুঁত ফিনিশিংয়ে দেয়ালগুলো এক অনন্য শৈল্পিক আবহ তৈরি করেছে, যার মাঝে ঝুলছে কিছু ক্লাসিক শিল্পকর্ম। রুমের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। কাচের জানালা দিয়ে বাইরের শহরের আলোকোজ্জ্বল দৃশ্য স্পষ্ট দেখা যাচ্ছে, যেন একটি চলমান চিত্রকলা। টেবিলের পাশে আইস করে বসে আছে উইলিয়াম আর পিটার। খাবারের থালার গন্ধে রুম ভরে আছে। পিটার কিছুটা হেসে উইলিয়ামের দিকে তাকিয়ে বলল, তুইও আমাকে রেখে বিয়ে করে ফেলছিস? আমি কবে করব? আমাকে ধোঁকা না দিলেও পারতি। উইলিয়াম তার স্বভাবসুলভ ব্যক্তিত্ব বজায় রেখে ঈষৎ হাসল। করে নে। না করেছে কে? আমার আর ডিয়ানাকে অপেক্ষা করানোর ইচ্ছা নেই। হাহ। ভালোবাসা উপচে পড়ছে। গেট এ গার্ল পিটার। ইউ উইল আন্ডারস্ট্যান্ড। রেসপন্সিবিলিটি নেওয়াটা অনেক বড় রিস্ক। তুই তো জানিস আমি খুব নাক ছিটকানো স্বভাবের একজন মানুষ। কাউকে পছন্দ হয় না। সেটা তোর ব্যর্থতা বাড়ি। আমার মতো লোক প্রেমে পড়তে পারলে তোর মতো লোক অনায়াসে 10 বাচ্চার বাবা হয়ে যেতে পারবে।
তুই কি আমাকে পিঞ্চ করছিস? ধরে নে তাই। ডিনার শেষ করে চল বারে যাই। না, ডিয়ানা রাগ করবে। আর তুই তো জানিস এসব বার পার্টি আমার পছন্দ না। পিটার বাঁকা হেসে উইলিয়ামের দিকে তাকালো। ব্যঙ্গাত্মক স্বরে বলল, ডাক্তারদের এই এক সমস্যা। যত সব ফালতু রুলস রেগুলেশনের চামচামি করে। উইলিয়াম মৃদু হেসে বলল, পিটার তুই সেদিন পড়াশোনা ছেড়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে না এলে তুইও ডাক্তারই হতিস। এই জন্যই এসব ছেড়েছি। আমার দ্বারা হবে না। মিথ্যে বলিস না। তুই কেন ডাক্তারি ছেড়েছিস তা আমি জানি পিটার। পিটার কথা ঘোরানোর জন্য দ্রুত বলে উঠল, ছাড় তো। ডিয়ানা কোথায়? আর আমাদের স্টারি বা কোথায়? আসছে। রাস্তায় আছে। প্রায় আধ ঘন্টা পর দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল এলিজা আর ডিয়ানা। তাদের আসার সাথে সাথেই উইলিয়াম ও পিটার উঠে দাঁড়ালো। সৌজন্য বিনিময়ের পর সকলেই উদ্গ্রীব হয়ে বসল। উইলিয়াম এক গভীর দৃষ্টিতে পিটারের দিকে তাকিয়ে বলল, দেখ পিটার, তুই ভালো মতোই জানিস এলিজার সাথে ইভান ঠিক কি কি করেছে। সবই বলেছি তোকে। পিটার দীর্ঘশ্বাস ফেলল। কিছু সময় থেমে বলল, তুই জানিস ও কত খারাপ। সেটা আলাদা করে বলারও দরকার পড়বে না। আমি সত্যিই অবাক হয়েছি। এই ছেলেটাকে দেখলে কেউ বিশ্বাস করবে না ও কত বড় জানোয়ার। ডিয়ানা বিকৃত হাসি দিয়ে বলল, সুন্দর মুখশ্রীর পেছনে আস্ত পাশবিক বিকৃত চেহারা লুকিয়ে রেখেছে। উইলিয়াম মাথা নাড়িয়ে বলল, যে কারণে আজ তোকে এত তোড়জোড় করে এখানে ডেকেছি, সেটা হলো তোর ইভানের সাথে সাইন করা 4 নাম্বার মুভিটায় ফ্লপ খাবি। আগেই বলে দিলাম। পিটার নিজের স্বাভাবিকতা বজায় রেখে বলল, আমি জানি। তোরা অলরেডি ওর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে ফেলেছিস। মিস মিলার আমাকে জানিয়েছে বিষয়টা। উইলিয়াম গম্ভীর কণ্ঠে বলল, তবে পিটার, তোর বন্ধু হিসাবে নিজের স্বার্থে তোকে এত বড় ক্ষতির মধ্যে ফেলতে চাই না। ইভানের সব মুভি বিগ বাজেটের হয়। আমি চাচ্ছিলাম যদি তোর মুভির সকল খরচের পে চেক আমি করি তো। পিটার চোখ সরু করে বলল, তুই কি পাগল হয়ে গেছিস? জানিস বিগ বাজেট মুভির খরচ কত? ধারণা আছে? তোর এই মুভিটায় খরচ হয়েছে $154 মিলিয়ন, রাইট? হম। তবে পরেরটার বাজেট একটু কম। তাহলে 130 মিলিয়নের কাছাকাছি। 115 মিলিয়ন। উইলিয়াম ঠান্ডা গলায় বলল, আই উইল টেক কেয়ার অফ দিস। পিটার ধমক দিয়ে বলল, চুপ কর উইলিয়াম। তোদের কি মাথা খারাপ হয়েছে? এতগুলো। পিটারের কথা শেষ না হতেই উইলিয়াম দৃঢ়স্বরে বলে উঠল, আমার একাই নেট ওয়ার্থ 6 বিলিয়ন। তোর আর কিছু জানার আছে? পিটার ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলল, ইউ আর ড্যামন রিচ ম্যান। আমি তো জানতামই না। উইলিয়াম কিছুটা বিরক্ত হয়ে বলল, মশকরা করতে আসিনি এখানে। যেটা বলছি সেটা শোন। পিটার গম্ভীর হয়ে বলল, আমিও মজা করছি না। তবে তুই যেহেতু এত ইনসিস্ট করছিস, তাহলে তোকে আমি আরো ভালো স্পেন্ডিং আইডিয়া দিচ্ছি। উইলিয়াম বুকের ওপর হাত ভাঁজ করে পেছনে হেলান দিয়ে বসল। পিটারের চোখে চোখ রেখে বলল, আচ্ছা শুনি তুই কি বলবি। পিটার গভীর শ্বাস নিয়ে বলল, মিস মিলার আমাকে আগেই বলেছিল এমন কিছু হলে তার পেমেন্ট কেটে দিতে। যেহেতু তিনি একজন দামি অভিনেত্রী, তার পারিশ্রমিকও অনেক বেশি। চুক্তি অনুযায়ী তার পেমেন্ট ছিল 11 মিলিয়ন, যা 115 মিলিয়ন থেকে বাদ দিয়ে দিতে পারিস। ডিয়ানা মাথা নাড়িয়ে বলল, আলেক্স ইজ রাইট। এছাড়া ইভানের স্ক্যান্ডেল ফাঁস হলে ওকে যে 14 মিলিয়ন দিতে হতো, সেটাও দিতে হবে না। এলিজা স্বতঃস্ফূর্তভাবে বলল, তাহলে 25 মিলিয়ন এখান থেকেই বাদ। পিটার আবারও বলতে শুরু করল, স্টান্ট অ্যাকশনের জন্য ইভানের প্রোডাকশন হাউস থেকে ইনভেস্ট করা হয়েছিল। সেই ক্ষেত্রে এটাও লস। উইলিয়াম ভ্রু কুঁচকে বলল, স্টান্টে কত টাকা ব্যয় হয়েছে? শিওর জানিস? সেটা জানি না। 115 মিলিয়নের বাইরে এই বাজেট। তবে ইভান যা দয়ালু মানুষ। হয়তো 40 থেকে 50 মিলিয়ন খরচ করেছে। ওহ, আই সি। এখন বাকি যা আছে তার মধ্যে অল্প কিছু টাকাই খরচ হয়েছে। যেমন লোকেশনের জন্য পেমেন্ট করা হয়েছে। মার্কেটিংয়ের জন্য অ্যাডভান্স পেমেন্ট করা হয়েছে। আর বাকি রইল ভিএফএক্স এর বিষয়। ফিল্মের শুটিং মাত্র শেষ হয়েছে। এখনো কোনো কাজ শুরু হয়নি। তোরা যদি এর মধ্যেই এই ইভানের পর্দা ফাঁস করিস, তাহলে এডিটিংয়ের জন্য খরচ করা হবে না।
কাজ ওখানেই স্থগিত হয়ে যাবে। এলিজা সোজা হয়ে বসে দৃঢ় কণ্ঠে বলল, আপনার এই মুভিটা বক্স অফিস হিট করবে, সেটা আমরা ভালো মতোই জানি। অন্তত 2 সপ্তাহ ব্যবসা করুন। আমরা 2 বা 3 সপ্তাহের মধ্যেই কেস ফাইল করব। পিটার হেসে বলল, নাইস। তাহলে, উইলিয়াম, তুই আমাকে ভর্তুকি হিসেবে 50 মিলিয়ন দিবি, ওকে? বাকিটা আমি সামলে নেব। উইলিয়াম না বোধম মাথা ঝাঁকিয়ে বলল, আমি তোকে 60 মিলিয়ন দেব। নো মোর ওয়ার্ডস। পিটার আর কিছু বলে না। সকলে সম্মতি জানিয়ে উঠে দাঁড়ায়। পিটার এলিজার সাথে করমর্দন করে বলল, মিস এস্থার, আপনি যা করতে যাচ্ছেন তা পুরো আমেরিকাকে নাড়িয়ে দেবে। প্রস্তুত থাকুন। এলিজা মৃদু হাসল। আম অলসো সরি মি অ্যালেক্স। আপনার ব্যবসা সফল মুভি হাতছাড়া হলো। পিটার গম্ভীর কণ্ঠে বলল, একজন রেপিস্টের এই দুনিয়ায় জায়গা নেই। ওর যত ভয়ঙ্কর শাস্তি হবে, তত বেশি সচেতন হবে সমাজ। এলিজা চোখ নামিয়ে বলল, কতগুলো আন্ডার এজ মেয়েদের জীবন নষ্ট করেছে। কতগুলো মেয়ের মা হওয়ার ক্ষমতা কেড়ে নিয়েছে। আমার মেয়েটাকেও। আর কথা বলতে পারে না এলিজা। তার চোখ বেয়ে গড়িয়ে পড়ে নোনা জল। ডিয়ানা দ্রুত উঠে সামলায় তাকে। পিটার ঈষৎ হেসে বলে, শক্ত হতে শিখুন মিসেস থার। মেয়ে মানুষই পারে পুরুষ মানুষকে শায়েস্তা করতে। আমি শক্তই আছি অ্যালেক্স। আপনাদের মতো অনেকগুলো পুরুষের কারণেই আমি শক্ত হতে পেরেছি। গুড টু হেয়ার দট। তবে মিসেস থার, আমি আপনাকে বলবো বাড়ি যান। রেস্ট করুন। কেননা আমি ড্যামন শিওর, এইবারের উইন্টারের ব্লকবাস্টার মুভি অলরেডি বক্স অফিস রেকর্ড ব্রেক করে ফেলেছে। আমার মনে হয়, আগামীকাল ইমার্জেন্সি ব্যাংকুইট হোল্ড করা হবে। আর আপনার মতো সুন্দরী রমণীকে যদি স্টানিং না লাগে, তাহলে তো হয় না। সো, গুড নাইট মিয়ালেক্স। নাইট। অ্যারন, তোমার কি মনে হয় না যে ডিয়ানা উইলিয়ামের সাথে এলিজা আর অ্যাশারের বিয়েটা পাবলিক করা উচিত? আমার মনে হলেও কি লাভ? ওরা তো ডিভোর্স নিয়ে কামড়াকামড়ি করছে। আমার মনে হয়, তোমার সকলের সাথে কথা বলা উচিত। তাই ভাবছি। শুনেছি জেইন আর সেলেনের বিয়েও অ্যানাউন্স করা হবে। আমাদেরটা সাথে করলে কেমন হয় চেরি? আর ইউ সিরিয়াস রণ? 100%। কিন্তু তার আগে এলিজা আর অ্যাশারকে মিলিয়ে দেওয়া দরকার। ওদের মধ্যকার এই কাদা ছোড়াছুড়ি ভালো লাগছে না। সবচেয়ে বড় কথা, এলিজা মেন্টাল অ্যাটাচমেন্ট চায়। আর অ্যাশার ফিজিক্যাল। তোমার ওর সাথে কথা বলে ওকে বোঝানো উচিত রণ। ঠিক আছে। সকালে কথা বলবো। হম। কিছু সময় থেমে চার্লট বলে উঠল, রণ, জানো চেরি সরি অর্থ কি? জানি তো। স্যালুট মো চেরি, স্যালুট মো সরি। হ্যালো সুইট হার্ট। এম ড্যাশ। রাতের আকাশে জ্বলজ্বল করা নক্ষত্রের মতোই উজ্জ্বল ক্রিস্টাল চ্যান্ডেলিয়ার, যার আলো প্রতিফলিত হয়ে সোনালি দীপ্তিতে ছড়িয়ে পড়ছে চারপাশে। বিশাল হলরুমে প্রবেশ করতেই চোখে পড়ে সুসজ্জিত রেড কার্পেট, যেন এক অনন্ত পথ, যেখানে এলিগ্যান্ট গাউন আর ক্লাসিক টাকশেডোর মায়াবী আলোর ছায়া পড়ে আছে। ক্যামেরার ঝলকানি, সফট মিউজিকের সুর, আর ওয়াইন গ্লাসের টুকটাক শব্দ মিলে এক সুরেলা আবহ গড়ে তুলেছে, যেন সময় কিছু মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়েছে। মঞ্চটি সাজানো হয়েছে নিখুঁত শিল্পদর্শিতায়, গোল্ড, ব্ল্যাক, আর রেড ভেলভেটের ছোঁয়ায় এক রাজকীয় আবহ ফুটে উঠেছে। এক পাশে লাইভ অর্কেস্ট্রার মৃদু সুর, অন্য পাশে মোমবাতির আলোয় আলোকিত সিল্ক ঢাকা টেবিল, যেখানে অপেক্ষা করছে অভিজাত অতিথিদের জন্য বিলাসী আপ্যায়ন। এখানে জমায়েত হয়েছেন তারা, যারা ক্ষমতার শিখরে। গেস্টদের মধ্যে আছে বিখ্যাত সেলিব্রিটিরা, বিজনেস টাইকুন, প্রডিউসার, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সোসাইটির উচ্চস্তরের ব্যক্তিরা। প্রত্যেকের কথোপকথনে সৌজন্যতা আর কৌশল মিশে আছে। কেউ হাসিমুখে পরিচিতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছে, কেউ বা নীরব চাহনিতে কাউকে খুঁজছে। সব মিলিয়ে এক সম্মোহনী পরিবেশ। বেশ রাত করেই বেনকুইট হলে প্রবেশ করল এলিজা, অ্যাশার, টিয়ানা, উইলিয়াম, এডেন আর আর্থার। ডার্ক এমেরাল্ড গ্রিন স্যাটিন গাউনে নিজেকে ফুটিয়ে তুলেছে এলিজা। পিত্ত রঙের ওপর সূক্ষ্ম সিলভার এমব্রয়ডারি জ্বলজ্বল করছে নরম আলোয়। অফশোল্ডার ডিজাইন, একদিকে হালকা ড্রেপড কাপড় নেমে গেছে বাহুর ওপর, অন্যদিকে গভীর নেকলাইন তার সুনিপুণ গলার সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। কোমরের কাছে ফিটেড আর গাউনের একপাশে থাই হাই স্লিট। লম্বা ঢেউ খেলানো চুলগুলো কাঁধের একপাশে ফেলে রেখেছে সে।
গলায় থাকা ডায়মন্ড নেকলেসটা জ্বলজ্বল করছে চ্যান্ডেলিয়ারের মিহি আলোয়। চোখে স্মোকি আই মেকআপ, মোহময় অথচ তীক্ষ্ণ দৃষ্টি, যেন এক ঝলক তাকালেই মানুষকে স্তব্ধ করে দিতে পারে। ঠোঁটে ডিপ ওয়াইন রঙের লিপস্টিক, যা আরও গভীরতা এনেছে তার চেহারায়। হাতে পাতলা ডায়মন্ড ব্রেসলেট, আর অনামিকা আঙুলে তার ওয়েডিং রিং, যা হালকা আলোয় চকচক করছে। হাই হিল স্ট্র্যাপি সিলভার স্টিলেটোস, সবকিছু মিলিয়ে সকলের দৃষ্টি কেড়েছে তার রূপ আর পোশাক পরিচ্ছেদ। এলিজার বাহুলগ্ন আশারও নিজেকে ফুটিয়ে তুলেছে কালো টেইলরড ডাক শেডো, পাতলা সিল্কের বোটাইয়ের আদলে। তার হালকা এলোমেলো অ্যাশগ্রে চুলগুলো তার সৌন্দর্য আরও বহু গুণ বাড়িয়ে দিচ্ছে। তাদের পেছনে অ্যালোডিয়ানা শাইনি সিলভার বডিহাগিং মারমেইড গাউন পরিধান করে, উঁচু বোন, ক্যাটাই মেকআপ, আর লাল লিপস্টিক, ক্লাসিক হলিউড গ্ল্যামারের আদলে নিজেকে উপস্থিত করেছে। তার পাশেই উইলিয়াম গারো নেভি ব্লু ভেলভেট ব্লেজারে ডিয়ানার কোমরে তার আলতো স্পর্শ করে রেখেছে। ডিয়ানার পেছনে এডেন আর আর্থার এসে দাঁড়ায়। তারা আসতেই পিটার এগিয়ে গিয়ে তাদের নিয়ে ব্যাংকুইট হলে ঢুকল। এলিজাকে আসতে দেখে এক মুহূর্তের জন্য থমকে গেল ইভান। সম্পূর্ণ কোলাহলের দৃষ্টি গিয়ে পড়ল এলিজার ওপর। নব্য গায়িকার চোখ ঝলসে দেওয়ার মতো সৌন্দর্য সকলেরই মন কেড়েছে। ইভান এক দৃষ্টিতে চেয়ে আছে এলিজার দিকে। মনে প্রাণে আক্ষেপের রেশ বেড়ে চলেছে প্রতিনিয়ত। তার পাশে দাঁড়িয়ে থাকা রেচাল কিছুটা সন্দিহান দৃষ্টি ফেলেছে তার উপর। আগু বাড়িয়ে রেচাল বলল, এলিজাকে আগের চেয়ে অনেক বেশি সুন্দর লাগে, তাই না ইভান? রেচালের প্রশ্নে ঢোক গেলে ইভান। ভেতরে জমে থাকা হাহাকার তাকে কুরে কুরে খাচ্ছে। নিজেকে মনে মনে কয়েক দফা গালমন্দ করে সে। বিড়বিড় করে বলে, এই মেয়েটাকে আমি খেলার ছলে ডিভোর্স দিয়েছিলাম। এধো মাই ক্রেইজি ওয়ার্ড, সি ইজ ড্যামন বিউটিফুল, নাও আই রিয়েলি রিগ্রেট। ইভানের চোখে অনুতাপের রেশ পেতেই বাঁকা হাসে রেচাল। ইভানের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, কথা বলো ওর সাথে। কো-ওয়ার্কার হিসাবে অন্তত কথা বলতেই পারো, তাই না ইভান? তুমি আমাকে কেন এসব বলছো? মতলব কি তোমার? কারণ আমি তোমার থেকে মুক্তি চাই ইভান। রেচালের সোজা উত্তরে চোয়াল শক্ত করে ইভান। একা থাকলে রেচালের গায়ে ইতিমধ্যে তার হাত উঠে যেত। তাও নিজের ক্রোধ চেপে বিড়বিড় করে বলল, অনেক বেশি শখ তোমার আমাকে ছেড়ে যাওয়ার। তুমি আমাকে প্রচণ্ড পরিমাণ অত্যাচার করো ইভান। তোমার মতো মানুষের সাথে থাকা কখনোই সম্ভব না। অনেক বেশি সাহস বেড়েছে তোর। বাড়ি ফিরে তোকে দেখছি। রাতের শেষভাগে গেস্টদের অনেকেই ডান্স ফ্লোরে নামছে। রিদমিক মিউজিকের তালে হাসির শব্দ, টোস্টের আওয়াজ, এবং সঙ্গীতের সুর একে অপরের মধ্যে মিশে যাচ্ছে। কেউ ধীরে ধীরে বিদায় নিচ্ছে, আবার কেউ শেষ মুহূর্ত পর্যন্ত রয়ে যাচ্ছে, যেন রাতের রহস্যময়ী সৌন্দর্য উপভোগ করতে। পিটার দ্রুত এলিজার কাছে এগিয়ে এসে বলল, সকালে আমাদের ফাংশন আছে। এলিজা, তোমার আর্মি অ্যাশার মিলারের থাকার ব্যবস্থা এই হোটেলের দোতলায় 11 নাম্বার রুমে করা হয়েছে। ওকে নিয়ে রুমে চলে যাও। সবাই এখন যার যার রুমে চলে যাও। ঠিক আছে। পিটার এলিজার হাত ধরে বলল, চলো একটু তোমার এক্স হাজবেন্ডের সাথে কথা বলে আসি। এলিজা যেতে নিলে তার কোমর শক্ত করে চেপে ধরে আসার। চোখে এক অদ্ভুত মায়ভরা দৃষ্টি নিক্ষেপ করে তাকায় এলিজার দিকে। এলিজা ঈষৎ হেসে বলে, আমিউস। হাত ছেড়ে দেয় আসার। পিটার তাকে নিয়ে ইভানের কাছে যেতেই ভড়কে যায় ইভান। গলা খাকারি দিয়ে বলে, হেই পিটার, কি খবর? ইভান, ওকে চিনতে পেরেছ? হুম, নিউ সিঙ্গার, এলিজাবেথ এস্থার। ওহ, আই সি। কথাটা বলেই হাত এগিয়ে দিয়ে মুচকি হেসে বলে, হ্যালো, ইভান লিয়াম। এলিজা তার এক হাত বুকের উপর রেখে হালকা ঝুঁকে উত্তর করে, এলিজাবেথ, এলিজাবেথ এস্থার মিলার। এলিজার প্রকাশ্য ব্যবহারে হাত সরিয়ে নেয় ইভান। এলিজার হাতে জ্বলজ্বল করা বিয়ের আংটিটা দেখে কিছুটা ঈর্ষান্বিত হলো সে। পিটার হেসে বলে, আগামীকাল আমাদের প্রেস মিটিং ফাংশন আছে। তোমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। বুঝেছ? রেচাল উদ্বিগ্ন কণ্ঠে বলল, আমরা কোথায় থাকব? পিটার ঠান্ডা গলায় উত্তর দিল, দোতলাতে 13 নাম্বার রুম। ইভানের পছন্দ মতোই সিলেক্ট করা হয়েছে রুম। আশা করি কোনো সমস্যা হবে না। দোতলায় গিয়ে দুটি কক্ষ একে অপরের মুখোমুখি, 11 এবং 13 নাম্বার রুম। বারান্দার পর্দা সরালে রুমের ভেতরটা পরিষ্কার দেখা যায়।
সিঁড়ি বেয়ে দোতলায় আসলে করিডোরের ডান পাশে 11 নম্বর রুম, বাম পাশে 13 নাম্বার রুম। সিঁড়ির সম্মুখে 12 নাম্বার রুম। 3 রুমের মাঝে বিস্তৃত ফাঁকা জায়গা, যার ঠিক নিচে রয়েছে একটি ছোট্ট সুইমিং পুলের এলাকা। নিজেদের রুমে ফিরে গিয়ে এলিজা বিছানায় গা এলিয়ে দিল। অ্যাশার তার দুহাত টেনে বসিয়ে বলল, আগে ফ্রেশ হবে, তারপর বিছানায় যাবে। ড্রেসটা খুলে দিবে। অবশ্যই। এলিজার ড্রেস খুলে দিতেই সে গায়ে টাওয়াল পেঁচিয়ে নিল। অ্যাশার কাবার্ড থেকে ইনট্যাক্ট নাইট গাউন বের করে তার দিকে এগিয়ে দিয়ে বলল, শাওয়ার নিয়ে এটা পরবে। কেমন? আগে আমি যাচ্ছি। মাথা নাড়িয়ে সম্মতি জানায় এলিজা। অ্যাশার শাওয়ার নিতে গেলে এলিজা বারান্দার পর্দা মেলে বারান্দায় দাঁড়িয়ে রইল। তার চারপাশে মৃদু আলো যেন শীতল কোনো পর্দার মতো অনুভূত হচ্ছে। হালকা ঠান্ডা বাতাসে এলিজা কিছুটা খোলামেলা হয়ে গেল, এবং তার চোখের সামনে ঘটল এমন কিছু অপ্রীতিকর দৃশ্য, যা সে কখনো কল্পনাও করেনি। ইভান রেচালের গায়ে হাত তোলার দৃশ্য এলিজার চোখে ধরা পড়ল। দৃশ্যটি তার মধ্যে একরকম শূন্যতা, ক্ষোভ আর দুঃখের সংমিশ্রণ তৈরি করল। সে তখনই সিদ্ধান্ত নেয়, আর সময় নষ্ট না করে রুমে ফিরে যেতে হবে। রুমে ফিরে গিয়ে সে নিজেকে শান্ত করার চেষ্টা করতে লাগলো, কিন্তু তার মনে ক্রমাগত বাজছিল ওই দৃশ্যের আওয়াজ। কিছু সময় পর অ্যাশার চুল মুছতে মুছতে রুমে ঢুকলো এবং দেখল এলিজা কিছুটা বিভ্রান্ত ও অন্যমনস্ক হয়ে বসে আছে। কাছে এসে সে এলিজার কাঁধে হাত রাখতেই এলিজা খানিকটা ভয় পেয়ে সরে এলো। অ্যাশার হালকা হেসে বলল, হেই, ইটস মি, অ্যাশ। যাও শাওয়ার নিয়ে এসো, পরে কথা হবে। হুম, যাচ্ছি। কিন্তু প্রায় 1 ঘন্টা পার হয়ে গেল, তবুও এলিজার কোনো সাড়া শব্দ নেই। কিছুটা অস্বস্তি নিয়ে অ্যাশার বাথরুমের দরজা নক করল। এলিজাবেথ। কয়েকবার ডাকার পরেও যখন কোনো সাড়া পেল না, অ্যাশার দ্রুত দরজা ঠেলে বাথরুমে ঢুকে দেখল এলিজা হেয়ার ড্রায়ার দিয়ে নিজের চুল শুকাচ্ছে। সাউন্ডপ্রুফ হওয়ায় কোনো শব্দ আদান প্রদান হয়নি, ভাবতেই অ্যাশার হাসল। কয়েক কদম এগিয়ে এলিজার হাত থেকে ড্রায়ার নিয়ে নিজেই এলিজার চুল শুকাতে লাগল। এলিজা আয়নার দিকে চেয়ে অ্যাশারের চোখে চোখ রাখল। অ্যাশার নির্বিকার, নির্লিপ্ততা চোখে তাকিয়েছিল, কিন্তু তার মধ্যে কিছু ছিল যা এলিজাকে বুঝতে সাহায্য করল। এলিজার মধ্যে এক ধরনের টানাপোড়েন এবং দ্বিধা। এক মুহূর্তে এলিজা কথা বলল, ভয় পেয়েছো কোনো কারণে? অ্যাশার একটু থেমে গিয়ে বলল, স্বামী স্ত্রী বা ভালোবাসার মানুষের সাথে সবাই একান্ত ব্যক্তিগত সময় কাটায়। এটা নিয়ে এত স্ট্রেস নেওয়ার কোনো দরকার নেই। তুমি কি করে জানলে আমি ওদের দেখে আপসেট? মেবি আই ক্যান রিড ইউ লাইক আ ওপেন বুক। এলিজা একটু ঠান্ডা গলায় বলল, ভুল। ইভান রেচালকে মারছিল। হি ইজ এ জার্ক। অ্যাশার প্রতিক্রিয়া জানালো, পুরুষ মানুষের স্ট্যান্ডার্ড নষ্ট করে যাচ্ছে। তোমার মন খারাপ? না। কেন? কেমন যেন লাগছে তোমাকে। আমার ভালোবাসার মানুষ আমাকে পছন্দ করে না। তাই। এলিজা তাকে কথা শেষ করতে দিল না। তার আগেই ঘুরে তাকালো অ্যাশারের মুখপানে। হালকা হেসে বলল, এত কিছুর পর নিজেকে গুটিয়ে কি প্রমাণ করতে চাও অ্যাশার? ভুলে যেও না, তোমার ভুলের জন্যই আমি ভুল একজনকে বেছে নিয়েছিলাম। সেই ভুল তো শুধরেও নিয়েছ। এইসব বলে কি বোঝাতে চাও? ইউ স্টিল হেইট মি। কথার মাঝেই হঠাৎ করে কারেন্ট চলে গেল। এই মুহূর্তে অপ্রত্যাশিত এক অঘটন ঘটালো এলিজা। অ্যাশারের গাল চেপে ধরে সে নিজের অধর মিশিয়ে দিল। অ্যাশার ছিটকে সরে এলো এলিজার কাছ থেকে। সে জানে এলিজা সবটাই ঘোরের মাঝে করেছে। ঠান্ডা গলায় সে বলল, এলিজাবেথ, ইউ আর আউট অফ ইউর মাইন্ড। নো, আই এধম নট। তুমি ইভানকে ভালোবাসো, আমি জানি। জানি না আমি কাকে ভালোবাসি, কিন্তু তুমি আমার হাজবেন্ড। আর তুমি আমাকে ডিভোর্স দিতে উঠে পড়েছ। কারণ আছে অ্যাশার। এলিজা, আমি বললাম তো, কোনো খুনের শাস্তি হবে না তোমার। কোনো প্রমাণই নেই। অ্যাশার, আমি নিজেই ধরা দেব। কয়টা খুন করেছ? 8টা। আমারটা জানো। প্লিজ। নো মোর এক্সকিউজ। আর কথা বাড়ায় না অ্যাশার। এলিজাকে কোলে তুলে বিছানার দিকে অগ্রসর হয়। এলিজাকে বিছানায় শুইয়ে এগিয়ে যেতে নিলে লাইট জ্বলে উঠল। আর সাথে সাথে হুড়মুড় করে পিটার আর ইভান তাদের রুমে ঢুকে পড়ল। দুজনই বিব্রত হয়ে ঘুরে দাঁড়ালো। ইভানের চোয়াল শক্ত হয়ে গেল, ধমকে উঠে বলল, কি করছিলে তোমরা? অ্যাশার চোখ লাল করে বলে উঠল,
নন অফ ইউর বিজনেস। লিসেন, অ্যাশার, এটা তোর বাড়ি না। আই নো দট। বাট তুই আমার স্ত্রী আর আমার মাঝে কেন কথা বলছিস? হু আর ইউ? তোর অনেক বেশি সাহস অ্যাশার। সেটা কি তুই নতুন জানলি? দুজনের কথাতেই পিটার কিছুটা বিরক্ত হয়ে বলল, সরি, আমরা ভুল সময়ে চলে এসেছি। আসলে তোমরা ঠিক আছো কিনা দেখতে এসেছিলাম। সরি এগেইন। এলিজা ঈষৎ হেসে বলল, ইটস ওকে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। তাহলে আমরা যাই। সকালে দেখা হচ্ছে। জি, নিশ্চয়ই। ঘরে ফিরে এক মুহূর্তের জন্য শান্তিতে কাটছিল না ইভানের। রেচাল যে ঘরে নেই, সেটাও তার বোধগম্য হয়নি। ভিআইপি শুটে থাকা কমপ্লিমেন্টারি ওয়াইনের বোতল খুলে খুলে সাবার করতে থাকল সে। এক অদ্ভুত জ্বালা অনুভব করছে সে। ভালোবাসা নাকি ঈর্ষা, তা জানা নেই তার। দীর বিয়ের অনুষ্ঠান কোন ক্যাথেড্রালে হবে বাবা? মৃদু গলায় প্রশ্ন করল বাড়িতে অ্যারন। তার চোখের কোণে একটু উৎকণ্ঠা স্পষ্ট। সেন্ট্রাল ক্যাথেড্রালে কথা হয়েছে। এটা পুরো শহরের সবচেয়ে বড় এবং ঐতিহ্যবাহী ক্যাথেড্রাল। আমি চিয়া আমার বড় মেয়ের বিয়ে ধুমধাম করে হোক। তাহলে আমরা কি থিম নিয়ে প্ল্যানিং শুরু করব? কিছুটা থেমে বলল, বিয়ের ভেন্যু নিয়ে। ইনভিটেশন কার্ড তো অ্যাশ আগেই ডিজাইন করে রেখেছিল। চার্লট মুচকি হেসে বলল, ফুলের থিম কি হবে? লুইস প্রশ্ন করল, সেটা তোমরা ডিসাইড করলে ভালো হয় না? ঠিক আছে। চার্লট পকেট থেকে ছোট্ট একটি ডিজাইনার ব্রোচ বের করে বলল, ছেলেদের স্যুটের সাথে এই ব্রোচগুলো মানাবে। সবাই একরকম ব্রোচ পরবে। মেয়েদের গাউনগুলোও একরকম হবে। হ্যাঁ, তা ঠিক আছে। তবে এগুলো একটু বড় হলে ভালো লাগবে। লুইস প্রসঙ্গ পাল্টে বলল, ভালো কথা, চার্লট। আমার তোমার ভাইয়ের সাথে কথা হয়েছে। তোমার আর রনের এনগেজমেন্টটাও খুব জলদি সেরে ফেলতে চাচ্ছি। তাই শপিংয়ে গেলে নিজেদের জন্য রিং সিলেক্ট করে নিয়ে এসো। কেমন? জি আঙ্কেল, শিওর। চার্লট মুচকি হেসে বলল। অন্যদিকে, মিস রুদ্রিগো, আপনি কোথায়? ফোনে ভেসে আসলো টেইলরের গম্ভীর কণ্ঠ। বেরিয়ে এসেছি। রেচাল কিছুটা আতঙ্কিত গলায় বলল, ঠিক আছে, আপনি রাফাইলের ফ্ল্যাটে চলে যান। প্ল্যান অনুযায়ী সবকিছু ঠিকঠাক চলছে। হ্যাঁ, তবে আমি চিন্তা করছি, যদি পুলিশ আমার উপর সন্দেহ করে। আপনি চিঠি লিখে এসেছেন না? আপনি চিন্তা করবেন না, সবকিছু ঠিকঠাক হবে। ফোন কেটে দিয়ে সিম বের করে টেইলর দু টুকরো করে ফেলল। জেইডের দিকে ফিরে বলল, এভরিথিং ইজ ইন ট্র্যাক। আর কিছু চিন্তা করতে হবে না। কেস তো এখন হাতে। কাজ দ্রুত শেষ হবে। হুম। জেইড হেসে বলল, তবে তোমার খেয়াল রাখতে হবে, টেসা। জেইড, আই ক্যান ফিল ইউর বেবিস কিক নাওএডেইজ। টেইলর খানিকটা উচ্ছ্বাস নিয়ে বলল। জেইড তার চোখে মায়ামো হাসি নিয়ে বলল, আমার ছেলে হবে, দেখে নিও। তোমার মতো গোমরা মুখ না হলেই হয়। জেইড ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করল, আমি গোমরা মুখ? হম। এত ভালোবাসা দেওয়ার পরেও গোমরা মুখ বললে? হাসো কতক্ষণ তুমি। যথেষ্ট হাসি মিসেস জেইড এস্থার। কথাটা বলেই টেইলরকে নিজের আচ্ছাদনে জড়িয়ে নিল সে। টেইলর চোখ বুজে মাথা রাখল তার বক্ষে। এম ড্যাশ। সকালবেলার সূর্য তার সোনালি আভা ছড়িয়ে দিচ্ছে অভিজাত হোটেলের ভিআইপি রুমে, তবে কাচের জানালা ভেদ করে আসা হালকা আলোয় ঘরটায় এক ধরনের নরম উষ্ণতা তৈরি হলেও শীতের কামড় এখনো পুরোপুরি কাটেনি। রুমো জুড়ে ছড়িয়ে আছে বিলাসিতার ছোঁয়া, দেয়ালে সোনালি কারুকাজ, ভারী পর্দা, দামি গালিচা, আর সুবিশাল বিছানার ওপর ছড়িয়ে থাকা সিল্কের চাদর। বিছানার মাঝখানে এলিজা শুয়ে আছে, তার নগ্ন দেহের অধিকাংশটাই মোটা মখমলের চাদরে ঢাকা, শুধু খোলা চুলগুলো বিছানার ওপর এলোমেলোভাবে ছড়িয়ে আছে। ঠান্ডায় তার শরীর বারবার কেঁপে উঠছে, নিঃশ্বাস ধীরস্থির, কিন্তু অস্থিরতার ছাপ স্পষ্ট। হয়তো ঘুমের ঘোরে কিছু অনুভব করছে, অথবা অবচেতনে আশঙ্কার আভাস লুকিয়ে আছে তার ভঙ্গিমায়। অ্যাশার নিঃশব্দে উঠে দাঁড়ালো। কালো সিল্কের নাইটগাউন গায়ে থাকলেও ঠান্ডার তীব্রতা সেও টের পাচ্ছে। জানালার কাছে গিয়ে এক মুহূর্ত দাঁড়ালো, বাইরে ঘন কুয়াশা, দূরের শহর প্রায় অদৃশ্য। ঠান্ডা বাতাস ঘরের ভেতর এসে কাঁপন ধরাচ্ছে এলিজার শরীরে। এক ঝটকায় জানালাটা বন্ধ করে দিল সে। ধাতব শব্দ ঘরের নিস্তব্ধতা খানিকটা ভেঙে দিল। ফিরে এসে এক নজর তাকালো এলিজার দিকে। স্নিগ্ধ, প্রশান্ত মুখ, কিন্তু ঠোঁটের কোণে যেন এক অনির্বচনীয় শূন্যতা খেলা করছে।
তার দিকে তাকিয়ে অ্যাশারের চোখ ধীরে ধীরে কঠিন হয়ে উঠল। মনে মনে বলল, শেষবারের মতো তোমাকে পরীক্ষা করতে যাচ্ছি, ওয়াইফ। একটা ভুল চালে তোমাকে হারিয়ে ফেলতে পারি আজীবনের জন্য। অ্যাশার ধীরে ধীরে বিছানার পাশে এসে বসল। এলিজার নিঃশ্বাসের ওঠানামা এখনো থিতু হয়নি। ঠান্ডার কারণে তার কপালের কিছু চুল এলোমেলোভাবে লেগে আছে ত্বকের সঙ্গে। অ্যাশার হাত বাড়িয়ে আলতো করে সেগুলো সরিয়ে দিল। তার আঙুলের স্পর্শে এলিজা অল্প নড়ল। অ্যাশার ধরে নিল হয়তো এলিজা ঘুমের ঘোরে তার স্পর্শটা অনুভব করেছে। এক মুহূর্ত চুপ করে থেকে অ্যাশার তার কপালে নরম এক চুমু দিল। নিজেরই বুকের ভেতর একটা চাপা অস্থিরতা টের পাচ্ছিল সে। কিন্তু সেটা কেবল সে নিজেই জানে। এলিজার চোখের নিচে হালকা ক্লান্তির ছাপ, ঠোঁট একটু ফাঁক হয়ে শ্বাস নিচ্ছে সে। তাকে এমনভাবে দেখে অ্যাশার মনে মনে বলল, সব যদি এভাবেই থেমে থাকত। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। মুহূর্তেই নিজের ভাবনাগুলো সরিয়ে নিয়ে অ্যাশার চোখ বন্ধ করে নিজেকে স্বাভাবিক করল। তারপর গলা শক্ত করে বলল, কে? বাইরে থেকে এক তরুণের কণ্ঠ ভেসে এলো। স্যার, আমি ক্রু থেকে এসেছি। মি অ্যালেক্স পিটারসন, মিস এস্থার আর আপনার জন্য আউটফিট পাঠিয়েছেন। ফাইনালাইজ করার আগে ট্রায়াল দিতে নিয়ে এসেছি। অ্যাশার চোখ শুরু করে তাকালো দরজার দিকে। সে ধীর পায়ে উঠে গিয়ে দরজার লোক খুলে দাঁড়ালো। দরজা খোলার সঙ্গে সঙ্গেই ছেলেটা কৌতূহলী দৃষ্টিতে ঘরের ভেতর উকি দেওয়ার চেষ্টা করল। কিন্তু তার আগেই অ্যাশার তার দৃষ্টি রদ করে সামনে দাঁড়িয়ে গেল। সরাসরি তার দিকে তাকিয়ে কঠিন গলায় বলল, আমার স্যুটের মাপ 42 ইঞ্চি চেস্ট, 32 ইঞ্চি ইনসিম। এলিজার জন্য 6 নম্বর ড্রেস, উচ্চতা 5 ফুট 9 ইঞ্চি অনুযায়ী অ্যাডজাস্ট করুন। এই সাইজেই ফাইনালাইজ করুন। পারফেক্ট ফিট হবে। মাপ নিতে হবে না। তার গলা এতটাই চওড়া ও দৃঢ় ছিল যে ছেলেটা কিছু বলার সুযোগ পেল না। সামান্য মাথা ঝাঁকিয়ে সম্মতি জানিয়ে সে দ্রুত সরে গেল। অ্যাশার দরজা বন্ধ করে বিছানার দিকে ফিরে তাকালো। এলিজা এখনো অচেতন ঘুমে। অ্যাশার ধীরে ধীরে এগিয়ে এসে আবার বিছানায় বসল। এলিজার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপচাপ থাকল। ঠিক তখনই এলিজা অস্বস্তিতে নড়েচড়ে উঠল। গভীর ঘুমের ভারে তার কপাল কুঁচকে এলো। কয়েক মুহূর্ত পর ধীরে ধীরে চোখ খুলল সে। ঘরের উজ্জ্বল আলো চোখে লাগতেই ভ্রু কুঁচকে তাকালো সে। দৃষ্টি ধীরে ধীরে স্পষ্ট হতেই সামনে বসে থাকা অ্যাশার চোখে চোখ পড়ল তার। অ্যাশার একদম নিস্তব্ধ, কোনো কথা বলছে না। এলিজা তাকিয়ে থাকলো কয়েক সেকেন্ড, যেন তার মাথায় কিছুই ঢুকছে না। তারপর সে একটু নড়ল, অনুভব করল শরীরটা মোটা মখমলের চাদরে ঢাকা। এলিজা ঘুমন্ত গলায় জিজ্ঞাসা করল, কখন জানালা বন্ধ করলে? এইমাত্রই। এলিজা এক মুহূর্ত চুপ করে থাকল, তারপর আলতো করে নিজেকে চাদরের ভেতর আরো গুটিয়ে নিল। কিছু একটা ভেবে সে জিজ্ঞাসা করল, কি ভাবছো? অ্যাশার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। কিন্তু তার মধ্যে উষ্ণতার চেয়ে কিছুটা শীতলতা ছিল বেশি। সে হাত বাড়িয়ে এলিজার গাল ছুঁয়ে দিল। আঙুলের স্পর্শে এলিজার হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য যেন থেমে গেল। অ্যাশার মৃদু স্বরে বলল, আজ অনেক কিছু ঠিক হবে, ওয়াইফ। সে কিছু বলার আগেই আবার দরজায় কড়া নাড়ার শব্দ হলো। এবার একটু বেশি জোরে। অ্যাশার ধীরগতিতে উঠে দাঁড়ালো। অলসভঙ্গিতে বলল, শাওয়ার নিয়ে এসো। তোমার ড্রেস চলে এসেছে। কিসের ড্রেস? পিটার পাঠিয়েছে হয়তো। ওহ। এলিজা শাওয়ার নিতে যাওয়ার পর অ্যাশার তার ফোন হাতে নিয়ে এক মুহূর্তের জন্য গভীর ভাবনায় পড়ে গেল। তারপর টেইলরের নম্বরে কল করল। ফোনের অপর প্রান্তে টেইলরের কণ্ঠ ভেসে উঠল, হ্যালো অ্যাশার, কেমন আছো? ভালো আছি, টেইলর। আপনিও কেমন আছেন? ভালো। আপনি কেস ফাইল করার পরপরই আমরা ইভানকে সব প্রমাণগুলো দেখাবো। কিন্তু তার আগে সবাইকে দেখা করতে হবে। সময় খুব কম। আর 2 সপ্তাহ। অপর পাশ থেকে টেইলর বলল, কি দরকার? আইনের হাতে তুলে দিলে ভালো হতো না? অ্যাশার একটানা চুপ থেকে, কণ্ঠে দৃঢ়তা এনে বলল, না। ওকে নিজের হাতে খুন করার ইচ্ছাটা আমি হাতছাড়া করে দেব ভাবছেন? টেইলর অবাক হয়ে বলল, তাহলে মেরে ফেললেই পারেন। কেস করার কি দরকার বুঝতে পারছি না। অ্যাশার কিছুটা ঠান্ডা কণ্ঠে বলল, আছি মিসেস জেইড। টেইলর এক মুহূর্ত চুপ থাকল। তারপর বলল, বুঝেছি। ওর বিজনেস শেষ করতেই কেস করছেন, তাই না?
অ্যাশারের মুখে এক ঝলক ঠান্ডা হাসি ফুটল। পূর্বের ন্যায় হিমশীতল কণ্ঠে বলল, কারেক্ট। আপনি আসলেই একজন বুদ্ধিমতী লয়ার। যাই হোক, সবাইকে রেডি থাকতে বলবেন। আর মিস সেলেনকেও বলবেন তার ভাইকে নিয়ে যাতে চলে আসে স্পটে। ফোনের ওপাশে টেইলর কিছু বলার আগেই অ্যাশার কলটা কেটে দিল। প্রেস কনফারেন্স মিটিং শেষ হওয়ার পর সবাই একে একে বের হয়ে যাচ্ছিল। অ্যাশার ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখে একটা তীক্ষ্ণ, গভীর মনোভাব ছিল। যেন সে কিছু একটা আটসাট পরিকল্পনা করেছে। ক্যামেরার ফ্ল্যাশ এখনো কিছুটা দৃশ্যমান। সবাই যখন নিজেদের কাজে ব্যস্ত ছিল, সে এক পা এগিয়ে গিয়ে গেল ইভানকে লক্ষ্য করে। ইভান তখনও নিজের ফোনে কিছু দেখে যাচ্ছিল। অ্যাশারের উপস্থিতি অনুভব করেও সে মাথা তুলল না। অ্যাশার একটু এগিয়ে এসে ইভানের সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলল, কেমন আছিস? ইভান অল্প সময় চুপ থেকে অ্যাশারের দিকে না তাকিয়ে গম্ভীর কণ্ঠে উত্তর দিল, যেমন থাকার কথা। অ্যাশার চুপচাপ কিছুক্ষণ তাকে লক্ষ্য করল। এরপর হঠাৎ এক প্রশ্ন করে ফেলল, এলিজাকে ভালোবাসিস? এমন উদ্ভট প্রশ্নে ইভান ভ্রু কুঁচকে অ্যাশারের দিকে তাকালো। তার চোখের মধ্যে এক মুহূর্তের জন্য তীব্র অস্বস্তি দেখা দিল। সে আশা করেনি অ্যাশার এমন প্রশ্ন করবে। তার মুখাবয়বের পরিবর্তন লক্ষ্য করেই অ্যাশারের মুখে এক ক্ষীণ হাসি ফুটল। অ্যাশার তার হাসি আরো চওড়া করে একটু গভীর কণ্ঠে বলল, চল, একটা চ্যালেঞ্জ করা যাক। ইভান প্রথমে কিছুটা হতবাক হয়ে গেল। সে সোজা দাঁড়িয়ে হয়ে গেল, তারপর একটু ঠান্ডা কণ্ঠে বলল, কি চ্যালেঞ্জ? অ্যাশারের চোখের মধ্যে এক ঝলক আগুনের স্ফুলিঙ্গের রেশ ফুটে উঠল। সে খুব ঠান্ডা স্বরে বলল, চ্যালেঞ্জ না যদিও, বলতে পারিস পরিণতি। ইভান কিছুটা বিরক্ত হয়েই কপাল কুঁচকে তাকালো। তারপর ঠোঁট কামড়ে বলল, হেয়ালি না করে বলবি? বলবো, কিন্তু তার জন্য তোকে এক জায়গায় আসতে হবে। কাউকে নিয়ে এলে তোর বিপদ, ইভান। এখন না, খুব শীঘ্রই দেখা হচ্ছে। ইভান কিছুক্ষণ চুপ করে রইল, তার চোখে এক অদ্ভুত গাম্ভীর্য ফুটে উঠল। ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটিয়ে বলল, আমি কাউকে ভয় পাই না। আসবো। আমি একাই আসবো। অ্যাশারের মুখে একটা তীব্র হাসি ফুটল। আর কথা না বাড়িয়ে পকেটে হাত রেখে এলিজার দিকে এগিয়ে গেল সে। এলিজা দাঁড়িয়ে পিটারের সাথে কথা বলছিল। পিটারের সামনেই অ্যাশার পেছনে থেকে আলতো ঝুঁকে এলিজার কাঁধে নিজের থুতনি রেখে বলল, লেটস গো হোম। এলিজা ইতস্তত বোধ করলেও হেসে পিটারের কাছ থেকে বিদায় নিল। পার্কিং লটে গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে কথা বলছিল অ্যাশার আর এলিজা। হঠাৎ করেই কেউ এলিজা হাতের কবজি চেপে ধরে নিজের কাছে নিয়ে গেল। অ্যাশার কিছু করার আগেই লোকটি এলিজাকে টানতে টানতে কিছুটা দূরত্ব রেখে দাঁড়ালো। এলিজার গলায় রিভলভার তাক করে বলল, কাছে আসবি না অ্যাশার, না হলে ওকে মেরে দেব। সাথে সাথেই এক বিকৃত হাসি খেলে যায় তার চেহারা জুড়ে। অ্যাশার হকচকিয়ে তাকায় ইভানের দিকে। চোখে ক্রোধ ধরে রেখে ধমকে উঠে বলল, কাপুরুষ কোথাকার! এইটাই তোর ভালোবাসা? সেই মন ইউ। ওহো, অ্যাশার, এত জ্ঞান দিস না তো। আমি তো আমার এলিজার সাথে কথা বলতে এসেছি। ইভান এলিজার গলায় রিভলভারের নল উপর নিচ করে বলল, এলিজা, এবার তোমার উত্তর দেওয়ার পালা। যদি আমায় ভালোবাসো তো অ্যাশারের দিকে হেঁটে যাবে। আর আমি ওই মুহূর্তে ওকে গুলি করব। কিন্তু যদি অ্যাশারকে ভালোবাসো তাহলে গাড়িতে উঠে বসবে। চয়েজ ইজ ইউর্স। ইভানের কথায় অ্যাশারও কিছুটা নরম হয়ে এলিজার দিকে নির্লিপ্ততা দৃষ্টি ফেলল। এলিজার নিঃশ্বাস ভারী হয়ে আসতে লাগল। পুরো পরিস্থিতি যেন ধীরগতিতে চলছিল, অথচ সময় থমকে গেছে। চারপাশে কিছুক্ষণ আগেও এত মানুষ, এত আলো, এত শব্দ ছিল। কিন্তু তার জন্য বর্তমানে পৃথিবী নিঃশব্দ হয়ে গেছে। ইভানের হাতের শক্ত চাপ তার কবজিতে এখনো লেগে আছে। সে জানে, এই মুহূর্তে ইভান পুরোপুরি নিয়ন্ত্রণ করছে সবকিছু। তার গলায় ঠেসে ধরা রিভলভারের শীতল স্পর্শ যেন বরফের মতো গায়ে বিঁধছিল। অ্যাশারের মুখের দিকে তাকালো সে। অ্যাশার নিঃসন্দেহে রাগ নিয়ন্ত্রণ করতে জানে। কিন্তু আজ সে যে স্থিরতা নিয়ে দাঁড়িয়ে আছে, তা এলিজাকে বিচলিত করে তুলল। কেন সে কিছু বলছে না? কেন একবারও তার নাম ধরে ডাকল না? ভেবে পায় না এলিজা। মনে প্রাণে এলিজা চাইছে অ্যাশার তাকে শক্ত করে জড়িয়ে ধরুক। কিছুটা অভিমান জমা হলো তার মনে। বিড়বিড় করে বলল, তুমি কি ভেবেছ অ্যাশ, আমি ইভানকে ভালোবাসি?
অ্যাশারের চোখে কোনো ব্যাকুলতা নেই, কপালে ভাঁজ নেই, এমনকি ঠোঁটের কোণে কোনো রাগ বা হতাশার ছাপও নেই। অথচ এলিজা জানে এই মুহূর্তটা কোনো সাধারণ মুহূর্ত নয়। এলিজার ভাবনার মাঝে ইভান ফের বলে উঠল, এলিজা, এবার তোমার উত্তর দেওয়ার পালা সুইটহার্ট। তুমি তো জানো আমি অপেক্ষা করতে পছন্দ করি না। ইভানের কণ্ঠে একটা তৃপ্তির সুর ফুটে উঠেছে, যেন সে নিশ্চিত জানে যে এই খেলায় জিতবে। ইভান পুনরায় একই কথা বলল, যদি আমায় ভালোবাসো তো অ্যাশারের দিকে হাঁটে যাবে। আর আমি ওই মুহূর্তে ওকে গুলি করব। ও মরে যাবে। আমরা হ্যাপি লাইফ লিড করব। কিন্তু যদি অ্যাশারকে ভালোবাসো, তাহলে গাড়িতে উঠে বসবে। আমি তোমায় অন্তিমে নিয়ে যাব। চয়েজ ইজ ইউর্স। এই সহজ শর্ত শুনতে যতটা সহজ, বাস্তবে তা ততটাই ভয়ানক। এলিজার দৃষ্টি কিছুক্ষণের জন্য নিচের দিকে নামল। তার আঙুলগুলো একসঙ্গে শক্ত হয়ে গেল। ঠোঁট একবার কেঁপে উঠল, কিন্তু সে কিছু বলল না। অ্যাশারের মুখের দিকে আবার তাকালো সে। অ্যাশারের তখনও একই নির্লিপ্ততা দৃষ্টি। এলিজার বুকটা হঠাৎ কেমন যেন শূন্য হয়ে গেল। এলিজা মনে মনে আওড়ালো, তুমি কি কিছু বলবে না? সে কি সত্যিই আমাকে যেতে দেবে? যদি আমাকে নিয়ে সত্যিই চলে যায় ইভান? তুমি যদি আটকাতে না পারো? অ্যাশার, কিছু বলো প্লিজ। এলিজার ভেতরকার এই হাহাকার অ্যাশারের কান অবধি পৌঁছালো না। সে তখনও নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে এলিজার দিকে চেয়ে আছে। এলিজার ভিতরে যেন কিছু একটা ধসে পড়ল। বিড়বিড় করে বলল, সবচেয়ে তীব্র ভালোবাসাগুলো কখনো উচ্চারণ করা হয় না, আর সবচেয়ে গভীর বিচ্ছেদগুলো কখনো বিদায় বলে আসে না। ভালোবাসা যত গভীর হয়, আঘাতও ঠিক ততটাই নির্মম হয়। আমি স্বার্থপর হিসাবেই ভালো ছিলাম। নো লাভ, নো পেইন। আজ ভালোবেসে নিজেকে অসহায় লাগছে। ফুটবল লাগছে। কুরে কুরে মারছে আমাকে। কিছুটা থেমে আবারও বলল, এতদিন ধরে যে মানুষটা আমার জন্য সবকিছু করেছে, এতটা আগলে রেখেছে, সে কি আসলেই আমাকে চায়? নাকি আমি শুধু একটা প্রতিযোগিতার অংশ? একটা খেলায় জেতার জন্য প্রয়োজনীয় কিছু? ও কি আমাকে ভালোবাসে? নাকি শুধু জিততে চায় ইভানের সাথে? প্রশ্নটা তার মনের ভিতর বিদ্ধ হলো। এদিকে ইভান তার ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্যের হাসি নিয়ে অপেক্ষা করছিল। বিরক্ত হয়ে বলল, কেন দেরি করছো, এলিজা? এলিজার চোখের পাতাগুলো কেঁপে উঠল। তার হাতের আঙুলগুলো বরফের মতো ঠান্ডা হয়ে আসছিল। তার পায়ের নিচের কংক্রিটটাও যেন জমে গেছে, এক পা তোলাও কষ্ট হচ্ছিল। তবুও সে ধীরে ধীরে মাথা নিচু করল। তার ভেতরে এক অদ্ভুত অনুভূতি দানা বাঁধছিল, একটা বোঝার চাপ, একটা অসহায়ত্ব। নিজের কাছে নিজে উত্তর দিল, আই লাভ হিম। আই লাভ অ্যাশার। আমি ওকেই ভালোবাসি। সব সময় অ্যাশারকেই ভালোবেসেছি। অ্যাশারের এফোর্টগুলোকে ইভানের ভেবে মিথ্যের জালে জড়িয়েছিলাম। কিন্তু আলটিমেটলি তো অ্যাশারকেই। আর ভাবে না এলিজা। চোখের কোণে জমে থাকা নোনা জল ফেলে বড় করে শ্বাস নেয় সে। এক পা, দু পা করে ইভানের গাড়ির দিকে এগিয়ে যেতে যায়। তার প্রতিটা পদক্ষেপ যেন তাকে আরো গভীর শূন্যতার দিকে টেনে নিয়ে যাচ্ছিল। পেছনে অ্যাশার তখনও দাঁড়িয়ে, এক বিন্দু নড়েনি সে। গাড়ির দরজার হাতলটা ধরতেই তার হাত কেঁপে উঠল। এক মুহূর্ত থেমে, সে চোখ বন্ধ করল। তারপর ধীরে ধীরে গাড়িতে উঠে বসল। তার বুকের মধ্যে তখনও ঝড় চলছিল। ইভান গাড়ির দরজা বন্ধ করল। তার চোখে মুখে ফুটে উঠেছে বিষাদ। এলিজা তাকে নয়, বরং অ্যাশারকে ভালোবাসে। কথাটা ভাবতেই তার বিষাদের মাত্রা বাড়তে থাকে। ইভান গাড়িতে উঠতেই অ্যাশার হাতের ফোন কানে তুলে বলল, সি লাভস মি। এলিজা আমাকে ভালোবাসে। তার কথার উত্তর না দিয়ে কর্কশ সুরে মাঙ্ক বলে উঠে, দাঁড়িয়ে না থেকে ওকে ফলো কর ইডিয়ট। উই আর অন ওয়ে। মাঙ্কের ধমকের সুরে হুঁশ ফেরে অ্যাশারের। দ্রুত গাড়িতে উঠে বসে। ততক্ষণে ইভানের গাড়ি পার্কিং লট থেকে বেরিয়ে গেছে। স্পিড বাড়িয়ে সে ওধাওয়া করে ইভানের পেছনে। হাইওয়ের কাছাকাছি গিয়ে অ্যাশারের গাড়ির পাশাপাশি আরও কয়েকটি গাড়ি পিছু নেয় ইভানের। ফলস্বরূপ অস্বাভাবিকভাবে গাড়ির স্পিড বাড়ায় ইভান। ভড়কে গিয়ে নিজের গাড়ির স্পিড বাড়িয়ে ইভানের গাড়ির পাশাপাশি চালাতে থাকে অ্যাশার। হুঙ্কার ছেড়ে অ্যাশার বলে উঠে, ইভান, ইউ বাস্টার্ড। লিভ মাই ওয়াইফ রাইট নাও। ইভানও বাঁকা হেসে বলে, পারলে নিয়ে দেখা অ্যাশার। বাঁচলে এলিজাকে নিয়ে বাঁচবো, আর মরলে ওকে নিয়েই মরব। ইভান, এলিজাবেথ শুধু আমার। স্টপ দ্য কার।
অর আইল কিল ইউ, গর্জে উঠে অ্যাশার। ইভান তার কথা তোয়াক্কা না করে তাচ্ছিল্য হেসে গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। অ্যাশার কলে থাকা মাঙ্কের উদ্দেশ্যে বলে, এলিজার কিছু হলে আমি শেষ হয়ে যাব মাঙ্ক। মাঙ্ক তাকে শান্ত করতে বলে উঠে, মিসেস অনেক ট্যালেন্টেড একজন পার্সন, উনার কিচ্ছু হবে না, তুই চিন্তা করবি না একদম। গাড়িটার স্পিড দেখ মাঙ্ক, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। কল কেটে দিয়ে অ্যাশার ফোন করলো জেইনের নাম্বারে। মুহূর্তেই ফোন তুলল জেইন। অ্যাশার দ্রুত বকে উঠল, মিজেইন এস্থার, হোয়ার আর ইউ? এয়ারপোর্ট রোড। ক্যান ইউ এনি হাউ ব্লক দ্য রোড? আমি কিভাবে ব্লক করব? ইভান এলিজাকে নিয়ে ওই রোড দিয়ে যাচ্ছে। কি? আচ্ছা আমি দেখছি। ডোন্ট প্যানিক। ইভানের গাড়ি সামনে, আর তার ঠিক সমান্তরালে অ্যাশার। স্টিয়ারিংয়ে শক্ত করে হাত চেপে ধরে সেই, চোখে ভয় নয়, শুধু একটাই দৃঢ় সংকল্প। জেইনের খবর পাওয়া মাত্রই অ্যাশার বুঝে যায়, সময় খুব কম। এলিজাকে বাঁচাতে হলে এখনই কিছু করতে হবে। সাথে সাথে সে এক ঝটকায় ফোন তুলে মাঙ্ককে বলে, জেইড এস্থারকে বল ওই রোডের ট্রাফিক কন্ট্রোলে কথা বলতে। বাকিটা কি করতে হবে, আশা কর বুঝেছিস। ফোন কেটে দিয়ে অ্যাশার নিজের গাড়ি আরও সামনে নিয়ে যায়, ইভানের গাড়ির একদম কাছাকাছি। ইভানের মুখে তখনও বাঁকা হাসির রেখা ভেসে আছে। ইভান ব্যঙ্গাত্মক স্বরে বলে উঠে, তুই কি পারবি আমাকে থামাতে, অ্যাশার? অ্যাশার ঠোঁট শক্ত করে কামড়ে ধরে। সময় নষ্ট করার সুযোগ নেই। এদিকে এলিজাকে গাড়িতে না দেখে অ্যাশার হুট করেই জিজ্ঞাসা করে, আমার ওয়াইফ কোথায় ইভান? ইভান পাশের সিটে তাকিয়ে অবচেতন এলিজার দিকে তাকিয়ে হাসে। পুনরায় অ্যাশারের দিকে ফিরে বলে, সি ইজ ইন ডিপ স্লিপ। হঠাৎ করে ইভানের সামনে থাকা অন্যান্য গাড়িগুলো আচমকা ব্রেক কষে দাঁড়িয়ে যায়। ট্রাফিক লাইটের লাল বাতির দরুন পুরো রাস্তায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। ইভান রাস্তার বাদিক মোড় নিতেই অ্যাশার তার গাড়ি এক ঝটকায় বাইক ঘুরিয়ে ইভানের গাড়ির সামনে নিয়ে আসে। ইভান বুঝতে পারে, আরেকটু এগুলেই দুর্ঘটনা অনিবার্য। সে দ্রুত ব্রেক কষে। এক বিকট শব্দে করে গাড়ির চাকা স্কিড করতে থাকে রাস্তায়। ধোঁয়া উঠতে থাকে, ইঞ্জিনের গর্জন আর টায়ারের ঘর্ষণে চারপাশ কেঁপে ওঠে। শেষ মুহূর্তে ইভানের গাড়ি রাস্তার একপাশে ধাক্কা খেয়ে থেমে যায়। অ্যাশার দ্রুত গাড়ি থেকে নেমে ইভানের গাড়ির দিকে ছুটে যায়। সে দরজা খোলার আগেই ইভান নিজেই দরজা খুলে বেরিয়ে আসে, চোখে তীব্র আগুন। বিরক্তি ভঙ্গিতে বলে উঠে, তুই আসলেই পাগল, অ্যাশার। অ্যাশার দাঁত চেপে বলে, তুই আমার বউ ছিনিয়ে নিয়ে যাওয়ার সাহস দেখিয়েছিস, ইভান। এখন দেখ, আমি কি করতে পারি। আগে পুলিশকে বোঝা। পুলিশের গাড়ির সাইরেন তখনও বাতাস কাঁপিয়ে দিচ্ছিল। রাস্তার পাশে থেমে থাকা গাড়িগুলোর হেডলাইটের আলোতে ইভান আর অ্যাশারের মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল, দুজনেই ক্লান্ত, কিন্তু কারো চোখেই হার মানার ছাপ নেই। পুলিশ কর্মকর্তা কড়া গলায় বলল, এভাবে রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার কারণ? অ্যাশার ঠান্ডা গলায় জবাব দিল, ব্যক্তিগত বিষয়। ইভান বিরক্ত হয়ে চোখ উল্টে বলল, এসব নিয়ে আপনারা বেশি সময় নষ্ট করছেন, অফিসার। আমি কি করব, কার সঙ্গে যাব, সেটা আমার ব্যাপার। অফিসার কঠিন চোখে ইভানের দিকে তাকিয়ে বললেন, আইনের চোখে এই বিশৃঙ্খলা সৃষ্টি করা কোনো ব্যক্তিগত বিষয় নয়। আপনাদের দুজনকেই থানায় নিয়ে যেতে হবে জিজ্ঞাসাবাদের জন্য। অ্যাশার চোখ বন্ধ করে গভীর শ্বাস নিল। ইভান বিরক্ত হয়ে পকেট থেকে ফোন বের করে কাউকে কল করল। অন্যদিকে, মিনিট 10 মধ্যেই রাস্তার ওপাশ থেকে একটি কালো রঙের গাড়ি আর একটা বাইক এসে থামল। বাইক থেকে জেইন তার সেলেন, আর সবশেষে গাড়ি থেকে জেইড নেমে এলো। জেইড অফিসারের দিকে এগিয়ে গিয়ে তার আইডি বের করে বলল, জেইড এস্থার, জুডিশিয়াল ক্যান্ডিডেট। আপনি চাইলে এই কেস নিয়ে কথা বলতে পারি, কিন্তু আমাদের দুজনেরই সময় নষ্ট হবে। বরং জরিমানার ব্যবস্থা করুন, এবং আমরা এখান থেকে চলে যাই। অফিসার ভ্রু কুঁচকে জেইডের দিকে তাকালো। তারপর পাশে থাকা আরেকজন অফিসারের সঙ্গে কথা বলল। কয়েক মিনিট পর তারা জরিমানার পরিমাণ ঠিক করল। জেইন ইতোমধ্যে ফোনে কারো সঙ্গে কথা বলে অ্যাশার ও ইভানের মুক্তির ব্যবস্থা করছিল। সেলেন ধীর গলায় বলল, এই মুহূর্তে ওদের ধরে রাখার দরকার নেই, অফিসার। আমরা ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই টাকা পরিশোধের প্রক্রিয়া শেষ হলো।
ইভান বিরক্ত মুখে গাড়ির দরজা খুলতে যাচ্ছিল, তখনই অ্যাশার সামনে এসে দাঁড়ালো। অ্যাশারের ঠোঁট কোণে এক ধরনের তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। তারপর গম্ভীর গলায় বলল, আজকের জন্য তুই শাস্তি পাবি, ইভান। দেখে নিস। ইভান চোখ সরিয়ে নিয়ে ধীর হেসে বলল, বেঁচে থাকলে শাস্তি দেবি, অ্যাশার। দেখা হবে। অ্যাশার আর কিছু না বলেই ইভানের গাড়ির দিকে এগিয়ে গেল। পুলিশের সামনে এলিজাকে বের করলে ঝামেলা বাড়ত বিধায় এতক্ষণ অপেক্ষা করছিল সে। দরজা খুলে এলিজাকে পাজাকোলে তুলে নিল সে। হাঁটা দিল জেইডের গাড়ির দিকে। এম ড্যাশ এম ড্যাশ। এলিজার নিঃশ্বাস দেহটা শক্ত করে জড়িয়ে রেখেছে অ্যাশার। হয়তো ক্লান্তিতে অচেতন হয়ে পড়েছে, কিংবা দীর্ঘ সময়ের মানসিক চাপ তাকে নিঃশেষ করে দিয়েছে। ঠান্ডা হাওয়া তার উড়ন্ত চুলগুলো এলোমেলো করে দিচ্ছিল। আর দিনের জ্বলন্ত আলোয় স্পষ্ট দেখা যাচ্ছিল তার বিবর্ণ মুখ। তাকে কোলে নিয়ে গাড়ির সামনে এসে দাঁড়াতেই জেইড নিঃশব্দে দরজা খুলে দিল। কিন্তু এলিজাকে বসানোর আগেই অ্যাশার তার দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, বাড়ি নিয়ে যান ওকে। আমার কাজ আছে। জেইড কিছুক্ষণ স্থির হয়ে থাকল। তার চোখ একবার অ্যাশারের, একবার এলিজার দিকে গেল। মেয়েটার শরীর হালকা কাঁপছে। ঠোঁটগুলো প্রায় রক্তশূন্য হয়ে আছে। এতক্ষণ গাড়ির ভেতরে থাকলেও তার ঠান্ডা লাগছে, তা বোঝা যাচ্ছে। হাত পা শক্ত হয়ে আছে অস্বাভাবিকভাবে। জেইড গভীর শ্বাস নিয়ে বলল, ঠিক আছে। তবে তুমি। আমি পরে আসব। হয়তো এই সপ্তাহে আসতে পারবো না। ওর খেয়াল রাখবেন। অ্যাশার মাঝপথেই জেইডের কথা থামিয়ে বলার পর চোখ তুলে জেইডের দিকে তাকালো। তার এক মুহূর্তের জন্য মনে হলো জেইড কিছু বলবে। কিন্তু শেষমেশ সে শুধু মাথা ঝাঁকালো। কোনো প্রশ্ন নেই, কোনো আপত্তি নেই। অ্যাশার সাবধানে এলিজাকে গাড়ির সিটে বসিয়ে দিল। তারপর নিজের কোটটা খুলে তার গায়ে জড়িয়ে দিল। গাড়ির দরজা বন্ধ করে সরে দাঁড়ালো সে। ভেতর থেকে গাড়ির কাচের ওপারে এলিজার ফ্যাকাশে মুখ দেখা যাচ্ছিল। তার চোখ গভীরভাবে অনুসন্ধান করল মেয়েটার মুখ। যেন কিছু একটা নিশ্চিত হতে চাইছে। আবারও জেইডের দিকে ফিরে বলল, কেমন যেন অস্বাভাবিক লাগছে ওকে। জানি না ইভান কি করেছে। বাড়ি ফেরার আগে হসপিটালে নিয়ে যেতে পারবেন। প্রতিউত্তরে জেইড সম্মতিসূচক মাথা ঝাঁকায়। গাড়িতে উঠে বসে গাড়ির ইঞ্জিন স্টার্ট দেয়। অ্যাশারের পাশে জেইন দাঁড়িয়ে বলে, ইভানকে ছেড়ে দেওয়াটা ঠিক হলো না। জেইনের কথায় অ্যাশার ঈষৎ হেসে বলল, আমরা নিজেদের চিন্তা করলেই হবে না। মিয়ালেক্সের মুভিটা অনেক বড় বাজেটের। দুটো মুভি ফ্লপ খেলে উনি পথে বসে যাবেন। বুঝলাম। এখন কি করবেন? আমার কাজ আছে। আপনারা ফিরে যান। কালাবাসাসে দেখা হচ্ছে। মাথা নাড়িয়ে বিদায় নেয় জেইন। বাইকে উঠে সেলেনকে উঠতে বলে। অতঃপর নিজেদের গন্তব্যে রওনা হয় তারাও। অ্যাশারও ফিরে গিয়ে নিজের গাড়িতে বসে। ইভানের ম্যানেজার সহ আরও কয়েকজন ইতোমধ্যে চলে এসেছে। অ্যাশার একনজর ইভানের দিকে চেয়ে গাড়ি স্টার্ট দিল। মাঙ্কো তার পেছনের গাড়ি স্টার্ট দিল। রেচাল। রেচাল কোথায় তুমি? মাই সুইট ডার্লিং। রিচি। এক অদ্ভুত শিহরণ জাগানো হাসি আর গলার নমনীয়তা একসাথে অন্ধকার ফ্ল্যাটে প্রতিধ্বনি তুলছে। যা নিঃসন্দেহে ভয়ঙ্কর হয়ে উঠেছে। ছুরি হাতে ধীরে ধীরে ফ্ল্যাটের আনাকানাচে রেচালকে খুঁজে বেড়াচ্ছে ইভান। নিজের অ্যাপার্টমেন্টে ফিরে রেচালের প্রত্যাখ্যানমূলক চিঠি পেয়েই সে রাফায়েলের ফ্ল্যাটে চলে এসেছে। অনেক আগে থেকেই সে জানতে পেরেছিল রাফায়েল আর রেচালের গোপন আস্তানার ঠিকানা। কৌশলে ফ্ল্যাটের চাবিও হাতিয়ে নিয়েছিল সে। একটা নিঃশব্দ মুহূর্তের মধ্যে ইভান ফ্ল্যাটের ভেতরে পা রেখেছে। জানালাগুলো বন্ধ, আলো নেই। অন্ধকার স্নায়ুতে হাওয়ার মতো ছড়িয়ে পড়ছে তার প্রতিটি পদক্ষেপের শব্দ। তার মনে গভীর এক আগুন ছিল, যা তাকে প্রবাহিত করছে এই খোঁজার জন্য। রেচাল, এবার পালানোর পথ নেই। বেরিয়ে এসো ডার্লিং। আসো প্লিজ। ইভান একটু এগিয়ে গিয়ে লিভিং রুমের কোণে থাকা একটা বড় আয়নার সামনে দাঁড়ালো। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে তার মুখে অদ্ভুত এক হাসি খেলে গেল। বিড়বিড় করে বলল, কোথায় গেলে তুমি, রেচাল? আসো তোমাকে একটু ভালোবাসা দেই। এক হাতে ছুরি শক্ত করে ধরে আছে ইভান। অন্ধকার ঘরগুলোর মধ্যে হঠাৎ এক ঝিরঝির শব্দ আসলো। ইভান চোখ ফিরিয়ে দ্রুত সেই দিকে তাকালো। বিড়বিড় করে বলল, এটা তোমার শেষ দিন, রেচাল। বাথরুমে তুমি, তাই না? হঠাৎ করেই একটি দরজা খোলার শব্দ শোনা গেল।
ফ্ল্যাটের শেষের দিক থেকে আসা এই শব্দের সাথে সাথে ইভানের শ্বাসকষ্ট বাড়ল। চেহারা কঠোর হয়ে উঠল। তার পায়ের শব্দ আরো দ্রুত হতে লাগল। দরজা ধাক্কা দিতেই এক লোকমূর্তি অবলোকন করল সে। রেচালকে না দেখে সন্দিহান হয়ে জিজ্ঞাসা করল, কে? সারপ্রাইজ। ব্রুকুচকে তাকালো ইভান। ঘাড় কাত করে ঘুরে দাঁড়ালো অ্যাশার। বাঁকা হেসে বলল, আমাকে আশা করিসনি বুঝি? ইভান নিজেকে স্বাভাবিক করে বলল, তুই এখানে কি করছিস? অ্যাশার বিদ্রূপের সুরে বলল, তোকে মিস করছিলাম, তাই দেখা করতে এলাম। ইভান ফের ভ্রু কুঁচকে তাকালো। তার মুখশ্রী দেখে বিকৃত হাসল অ্যাশার। তারপর খাটের ওপর আয়েশ করে বসে বলল, ইভান, 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 নিজেকে অনেক বড় ভাবিস তুই, তাই না? আহারে, বেচারা, সবাই ছেড়ে চলে যায় তাই না? তোর মা ফেলে চলে গিয়েছিল, এলিজা ছেড়ে গেছে, রেচাল পালিয়েছে, রোজকেও মেরে ফেলেছিলি তোর বাবার কারণে, তাই না? রোজের নাম শুনতাই এক পা পেছালো ইভান। যেন পায়ের তলা থেকে মাটি সরে গেছে তার। নিজেকে কিছুটা স্বাভাবিক করে বলে উঠে, রোজ? রোজকে? অ্যাশার মাথা নাড়িয়ে বলে উঠল, কেন জানিস না? তোর সাইড চিক। একটু থেমে আবার বলে উঠল, উপোস সরি, মাই মিস্টেক। সাইড চিক তো ছিল রেচাল। তুই তো মনে প্রাণে রোজকে ভালোবাসতি। ইভানের গলা কিছুটা কেঁপে উঠল। গলার স্বর নামিয়ে বলল, কি সব যা তা বলছিস? ভালোবাসা মাই ফুট। অ্যাশার আবারও ব্যঙ্গাত্মক হেসে বলল, কাঁপছিস কেন ইভান? রোজের কথা মনে পড়েছে, তাই? আমি তো তোকে একটা সত্য জানাতে এসেছি। আমাকে উল্টো পাল্টা বলে কি বোঝাতে চাইছিস? কথাটা বলেই কম্পনরত হাতে ছুরিটা অ্যাশারের দিকে ছুঁড়ে মারে ইভান। হাতের কম্পনের ফলস্বরূপ ছুরিটার নিশানা অন্যদিকে হয়ে যায়। অ্যাশারের গায়ে লাগে না। অ্যাশার আবারও হেসে উঠে, ঝাঁঝালো কণ্ঠে বলে উঠে, রোজ তোকে ঠকায়নি ইভান। তোর গুণধর বাবা তোকে ঠকিয়েছে। রোজকে জোর করে রেপ করেছে ও। রোজ ইচ্ছাকৃত গর্ভবতী হয়নি। তোর বাবার লালসার শিকার হয়েছিল মেয়েটা। আর তুই ওকে কথা শেষ করতে দিসনি। মেরে ফেলেছিলি নির্মমভাবে। কিছুটা থেমে আবারও বলে উঠল, কি ইভান, এবারেও বাবার দ্বারা ম্যানিপুলেট হয়েছিস? আহারে, কি ভাগ্য তোর। তোর জীবনের প্রত্যেকটা নারীকে কেড়ে নিয়েছে তোর বাবা। মাঝে মাঝে মায়া হয় তোর জন্য। অ্যাশারের কথায় ভেতরে ভেঙে টুকরো হয়ে গেলেও নিজেকে শক্ত রেখে ইভান অস্বীকার করে বলে, রোজ নামের কাউকে আমি চিনি না। মিথ্যে বলছিস। বল। কিন্তু মনের অন্তঃস্থল থেকে তুই জানিস রোজ আসলে কে। অ্যাশার কিছুক্ষণ চুপচাপ ঘাড় কাত করে ইভানের দিকে চেয়ে রইল। অতঃপর মুখ শক্ত করে জিজ্ঞাসা করল, এলিজার চাচা, জ্যাসফার এস্থারকেও তুই খুন করিয়েছিলি? এধোমাই রাইট? মানে, কি বলতে চাচ্ছিস? বিটা ব্লোকার্স। ইভান, বুঝেছিস আমি কি বুঝিয়েছি? ইভান কিছুটা রেগে গিয়ে বলল, তুই বলতে চাচ্ছিস আমি বিটা ব্লোকার্সের দোষ বাড়িয়ে জেসফার এস্থারকে খুন করেছি? অ্যাশার আবারও হেসে ফেলল। এবারের দিকে তাকিয়ে বলল, ইভান, তুই কি করে জানলি যে বিটা ব্লোকার্সের দোষ বাড়িয়েই খুন করা হয়েছিল? থতমত খায় ইভান। অ্যাশার ফিক করে হেসে ফেলে বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে ইভানের সামনে দাঁড়িয়ে বলে, ইভান, বকা মানুষের সবচেয়ে বড় উইক পয়েন্ট হলো তারা নিজেদেরকে ভীষণ চালাক ভাবে। আর বাকিদের বোকা ভাবে। কিন্তু তা সঠিক নয়। বুঝলি? আর কথা বাড়ায় না অ্যাশার। ফোনের রেকর্ডার অফ করে হনহন করে বেরিয়ে যায় সে। অন্যদিকে ইভান ধপ করে বসে পড়ে ফ্লোরে। চোখের সামনে ভেসে উঠে রোজের প্রতিচ্ছবি। হঠাৎ করেই তার কানে ভেসে আসে, ইভান, উঠো। তুমি না বাহিরে যাবে? ইভান, অনেক সুন্দর লাগছে তোমাকে, অতবার তোমাকে দেখি ভালোবেসে ফেলি। আচ্ছা ইভান, আমাকে ভালোবেসে ফেললে কিভাবে? ইভান, তুমি বিয়ে করছো? ইভান, আমি তোমাকে ভালোবাসি। ইভান, প্লিজ মেরো না আমাকে। আমার কষ্ট হচ্ছে ইভান। আর ভাবতে পারে না সে। চারিদিক অন্ধকার হয়ে আসে। হুট করেই বসা থেকে ফ্লোরে পড়ে যায় সে। কেটে গেছে প্রায় 1.5 সপ্তাহ। একই সাথে পুরোদমে চলছে মিলার্স আর এস্থারদের বাড়িতে বিয়ের আয়োজন। ডিয়ানা আর উইলিয়ামের বিয়ের একই দিনে এনগেজমেন্ট হবে অ্যারন আর চার্লোটের। সাজ সাজ রব পড়ে গেছে দুই বাড়িতে। পুরো মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে ডিয়ানা আর উইলিয়ামের বিয়ের খবর। নিমন্ত্রণ করা হয়েছে বিশিষ্ট ব্যক্তিবর্গকে। বড় এক রেস্তোরাঁর আভিজাত্যে মুন্ডিত এক বিশাল কক্ষে বসে আছে জেইড টেইলর, টেইলরের অ্যাসিস্ট্যান্ট,
জেইন, সেলেন আর অগাস্ট। জেইন নিজের ফোনে অনবরত কিছু একটা দেখে যাচ্ছে। অন্যদিকে টেইলর আর তার অ্যাসিস্ট্যান্ট কতগুলো ফাইল নিয়ে ঘাটাঘাটি করছে, পাশাপাশি কিছু নোট করছে। জেইন চেয়ারে হেলান দিয়ে কারো সাথে ক্ষীণ গলায় কথা বলছে। অগাস্ট কিছুটা বিরক্তি নিয়ে বসে আছে সেলেনের পাশে। এস্থারদের তার অপছন্দ। এতগুলো দিন সে অস্বাভাবিকভাবে কাটিয়েছে। ক্রিস্টিনার কোনো খোঁজ নেই, অথচ সকলে বিয়ে নিয়ে মাতোয়ারা। বিষয়টা তার হজম হচ্ছে না। হঠাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সে। সেলেন দ্রুত তার হাত চেপে ধরে জিজ্ঞাসা করল, কি সমস্যা? আমরা এখানে কেন এসেছি বুঝতেই পারবে। তাদের কথার মাঝে অ্যারন আর চার্লোটের সাথে রাফায়েল আর রেচাল একসাথে ঢুকল। কেউ কোনো রূপ প্রতিক্রিয়া দেখালো না। চারজনেই নিজেদের মতো করে চেয়ার টেনে বসে পড়ল। রাফায়েল শক্ত করে রেচালের হাত ধরে রেখেছে। অন্যদিকে অ্যারন তার ল্যাপটপ খুলে কিছু একটা করতে শুরু করেছে। এরপর একে একে ব্রিয়ান, উডি, অ্যাড্রিয়ান, লুসিনা, আর্থার আর এডেন এসেছে অনেকক্ষণ। প্রায় ঘন্টা খানেক পর দরজা ঠেলে অ্যাশার, মাঙ্ক আর ন্যাটেলি ঢুকতেই সকলে চোখ তুলে অ্যাশারের দিকে তাকালো। অ্যাশার হালকা হাসি দিয়ে বলল, সবাই এসেছে। জেইন না বোধক মাথা নেড়ে বলল, উইলিয়াম, ডিয়ানা আর এলিজা এখনো আসেনি। জেইনের কথা শেষ হতেই রাগান্বিত গলায় অগাস্ট বলল, ক্রিস্টিনাও আসেনি। আপনারা কি ওকে ভুলে গেছেন নাকি? অগাস্টের কথার উত্তর না দিয়ে অ্যাশার জেইনের উদ্দেশ্যে বলল, দি এলিজাবেথকে পিক করতেই গেছে। তাহলে আজকে এখানে যে কারণে এসেছি সেটা শুরু করি। সেলেন হালকা স্বরে অগাস্টকে বলে উঠল, আজ যাই হয়ে যাক, কথা বলবে না, সব শুনবে, কেমন? প্লিজ ডোন্ট রিয়েক্ট, ফর গড সেক। বিরক্তি নিয়ে মাথা ঝাঁকিয়ে সায় জানায় অগাস্ট। অ্যাশার গলার টাই ঢিলে করতে করতে বলল, ইভান ওই দিনের পর থেকে মিসিং। অ্যাশারের কথা শেষ হতেই এডেন অল্প শব্দ প্রয়োগে বলে উঠল, মেন্টাল হসপিটালে আছে। এডেনের কথায় সকলেই তার দিকে তাকালো। সকলের দৃষ্টি উপলব্ধি করে এডেন ফের বলে উঠল, ইভানের ম্যানেজারের কাছ থেকে আমার মমো জানতে পেরেছিল। ইভান গত কয়েকদিন ধরে অদ্ভুত আচরণ করছিল। মেবি রজ নামের কারোর নাম নিয়ে পাগলামি করছিল। তাই পুরো টিম আর তার সৎমা মিলে সিদ্ধান্ত নিয়ে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিল। আর সেখান থেকেই ওখানে শিফট করা হয়েছে। বিষয়টা অবশ্য কেউ জানে না। মমো ইভানের ডক্টর, তাই এটা জানতে পেরেছি। আইসি। তাহলে ইভান কোথায় সেটা আমরা জানতে পেরেছি। তাহলে মিসেস এস্থার, প্রথমে আপনি শুরু করুন। অ্যাশারের কথা শেষ হতে না হতেই টেইলরের অ্যাসিস্ট্যান্ট উঠে কতগুলো ফাইল অ্যাশারের হাতে দিয়ে দাঁড়ালো। টেইলর চেয়ারে হেলান দিয়ে বলল, এগুলো এই কেসের সবচেয়ে উইক স্টেটমেন্ট। জুয়া থেকে শুরু করে মদ্যপ হয়ে গাড়ি চালানোর যে ছোট ছোট কেস আছে সেগুলো। এই কেসগুলোর জন্য ইভানের কখনোই শাস্তি হয়নি। প্রতিবার কাউকে না কাউকে ফাঁসিয়েছে ইভান। কিন্তু কিছুটা থেমে বলল, সবুজ ফাইলটা দেখুন। এখানে 100% নিশ্চিত যে বারে বসে জুয়া খেলছে ইভান। ছবিগুলো অস্পষ্ট হলেও ভালোমতোই বোঝা যাচ্ছে এটা ইভান। তার পাশে বসে থাকা মেয়েটার রামি। পুরো নাম আলতোমা রামি। মেয়েটার বয়স 19 বছর। এই মেয়েটাকে আমরা অনেক দিন ধরে ট্র্যাক করছিলাম। ফাইনালি ওকে সামনে পেয়েছি। জেইড, এবার তুমি বলো। জেইড অ্যাশারের দিকে চেয়ে বলল। সেদিনের জুয়ার মূল প্রাইজ ছিল রামি। সকলেই তার দিকে ভ্রু কুঁচকে চাইল। জেইড হেসে বলল, আচ্ছা, লেট মি ক্লিয়ার। সেদিন রামি ওর বয়ফ্রেন্ডের সাথে বাড়ি এসেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত ইভানের সাথে কিছু কথা কাটাকাটি হয় ওদের। ইভান রামির বয়ফ্রেন্ডকে ক্যাসিনো চ্যালেঞ্জ করে বলে যদি সে জিতে যায় তাহলে রামির সাথে এক রাত থাকবে সে। আর রামির বয়ফ্রেন্ড ছিল একটা স্ক্যামবাগ। সে ওই শর্তে রাজি হয়েছিল। রামি রাজি ছিল না। যাই হোক, সেখানে ইভান জিতেও যায়। রামির সাথে আমাদের টিম কথা বলেছে। তার স্টেটমেন্ট নিয়েছি। ভয়েস রেকর্ড আছে। এমনকি সেদিন রাতে ইভানের কথাগুলোর রেকর্ডিংও পেয়েছি আমরা। তুমি কি শুনতে চাচ্ছ? আজকে সব ক্লিয়ার করা দরকার। জেইড তার সামনে রাখা ল্যাপটপ ওপেন করে একটা ট্র্যাক চালু করতেই ভেসে এলো কিছু কথা। এসব কি ধরনের কথা? আমি একজন মানুষ, তোমাদের ভোগের বস্তু না। তোমরা আমাকে নিয়ে কিভাবে বাজি ধরতে পারো? কাম ডাউন বেইব। আমিই জিতব বাজি। আর যদি তুমি না যেত, এই ইভান নামক লোকটা জিতে গেলে,
ওহ কাম অন গার্ল, আমি ইভান লিয়াম, সুপারস্টার ইভান লিয়াম। আমার সাথে শোয়ার জন্য কত মেয়ে পাগল জানো তুমি। শুনুন আমি কত মেয়ে নই। আমি এখন পিছপা হওয়া যাবে না। শর্ত মানে শর্ত। আর এই কথা যাতে আমাদের তিনজনের মাঝেই থাকে। ট্র্যাক শেষ হতেই জেইড মাথা তুলে বলে, এটা ভিডিও ক্লিপ। এই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ওই ছবিগুলো বের করা হয়েছে। এটা একটা স্ট্রং এভিডেন্স। অ্যাশার ছোট্ট করে জবাব করল, গুড ওয়ার্ক। টেইলর আরও কিছু ফাইল এগিয়ে দিয়ে আবার বলতে শুরু করলো, এই ফাইলগুলো কার রেসিংয়ের। এগুলোর কতগুলো কেসে ইভান আটকা পড়লেও টাকা দিয়ে বারবার বেরিয়ে এসেছে। হুম, গুড জব। ছোট ছোট কেসগুলোই বড় হাতিয়ার হিসাবে কাজে দেবে। কথায় আছে না, ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ, সাগর অতল। টেইলর আরও কিছু ফাইল এগিয়ে দিতেই তাতে চোখ বুলিয়ে নেয় অ্যাশার। টেইলরের হাতে থাকা সব প্রমাণ একসাথে করার পর অ্যাড্রিয়ান তার হাতে থাকা পেনড্রাইভ এগিয়ে দিয়ে বলল, ইভানের বেসমেন্টের ছবিসহ মিস রদ্রিগোর স্বীকারোক্তি এখানে আছে। অ্যাশার পেনড্রাইভটা হাতে নিয়ে টেইলরের কাছে এগিয়ে দিয়ে বলে, ইউ হার্ড দোট ভয়েজ রেকর্ড, রাইট? মাথা নাড়িয়ে সায় জানায় টেইলর। অ্যারন হঠাৎ করে বলে উঠে, বেসমেন্টের কথায় মনে পড়ল, এই যে রোজের প্রিজার্ভ করা বডির ছবি। পেন্ডেন্টটা ভালোমতো খেয়াল করলেই বোঝা যাবে এটা রোজের ডেড বডি। টেইলর ছবিটা নিতে গেলে জেইড দ্রুত তা নিয়ে বলে উঠে, তোমার এসব ছবি দেখতে হবে না। ভুলে যেও না তুমি প্রেগন্যান্ট। অ্যারন কিছুক্ষণ চুপ থেকে অ্যাশারের দিকে চেয়ে বলে উঠে, আর এগুলো রিচার্ড লিয়ামের কাজের রেকর্ড। তোর কথা মতো আমি খোঁজ নিয়ে এইটুকুই জোগাড় করতে পেরেছি। ঠিক আছে। লুসিনা কিছু একটা ভেবে জিজ্ঞাসা করল, আচ্ছা, রিচার্ড লিয়ামের খুনের ব্যাপারটা কি হবে? আপনি তো বলেছিলেন ইভানকে ফাঁসাবেন। অ্যাশার মুচকি হেসে বলল, ইভানের কল রেকর্ড অনেক আগেই আমি হ্যাক করে নিয়েছিলাম। আর সেই কল রেকর্ডই প্রমাণ করবে ইভান রিচার্ডকে মেরেছে। মাঙ্ক বিদ্রূপ করে হেসে বলল, কাউকে কিভাবে ফাঁসাতে হয় সেটা তোর থেকে ভালো কেউ জানে না। জিনিয়াস ম্যান। অ্যাশার আয়েশি ভঙ্গিতে বলল, আচ্ছা, ইভানের যে স্মাগলিংয়ের সাথে জড়িয়ে থাকার এভিডেন্সগুলো বের করতে বলেছিলাম। মাঙ্ক হেসে দ্রুত একটা ফাইল এগিয়ে দিয়ে বলল, মাঙ্ক কখনো কাঁচা কাজ করে না। এখানে ইভানের সাথে ওই চক্রের যতগুলো ডিল হয়েছিল সবগুলোর রেকর্ড আছে। অ্যাশার হেসে ফাইলে চোখ বুলিয়ে নিল। ফাইল দেখা শেষে জেইডের কাছে ফাইল এগিয়ে দিয়ে বলল, আমি বলেছিলাম যে আমার কাছে ওর স্মাগলিংয়ের সাথে জড়িত থাকার স্ট্রং এভিডেন্স আছে। দেখে নিন। এগুলোর সাথেই প্রমাণ হবে ইভানের রেপ করার খবর। এখানে ইভান যতগুলো মেয়ের লাশ বিক্রি করেছে সবগুলোকে ইভান রেপ করেই মেরে ফেলেছে। আর তারপর স্মাগলারদের কাছে বিক্রি করে দিয়েছে। অ্যাশারের কথার প্রায় শেষ পর্যায়ে এলিজা দরজা থেকে ঠেলে ভিতরে আসে। তার পাশে দাঁড়িয়ে ডিয়ানা আর উইলিয়াম। পেছনে ক্রিস্টিনা। এক ঝলক নজর ক্রিস্টিনার দিকে পড়তেই অগাস্টের সারা শরীর যেন শিথিল হয়ে যায়। দ্রুত উঠে দাঁড়িয়ে চোখে অবিশ্বাস নিয়ে ডেকে উঠে, ক্রিস্টি! পাগলের মতো দৌড়ে গিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। কিছু মুহূর্তের জন্য যেন পৃথিবী থেমে যায়, দুজনের মধ্যে কোনো শব্দ নেই। তারপর ক্রিস্টিনা ধীরে ধীরে নিজেকে ছাড়িয়ে নিয়ে অগাস্টের গালে হাত রেখে এক নিঃশ্বাসে বলে, সবকিছু পরে এক্সপ্লেইন করব, ঠিক আছে? আমি একদম ঠিক আছি। তোমার ওপর ইভানের নজর ছিল। তাই তোমাকে জানানো হয়নি আমি কোথায়। আম রিয়েলি সরি। এখন কাজটা আগে শেষ করি। কথা শেষ করে টেবিলের দিকে এগিয়ে গিয়ে তার ফোন অ্যাশারের দিকে বাড়িয়ে দেয়। শক্ত গলায় বলে, এখানে ইভান আর জ্যাকের কল রেকর্ড রয়েছে। ইভান কিছু বলেনি, তবে জ্যাকের কথা শুনলে তুমি সব বুঝতে পারবে। জানি না কতটুকু হেল্পফুল, বাট আই ওয়ান্ট টু কন্ট্রিবিউট টু। অ্যাশার মাথা তুলে ক্রিস্টিনার দিকে তাকায়। তার চোখে স্নিগ্ধ হাসির রেখা ফুটে ওঠে। ফোন থেকে রেকর্ডিংগুলো নিয়ে নিজের ল্যাপটপে নিয়ে এলিজার দিকে নির্লিপ্ততা চাহনি ফেলে মৃদু, নির্ভীক কণ্ঠে বলে, জ্যাসফার আর রোজকে ইভান মেরেছে। প্রমাণ আমার কাছে আছে। আমি তাকে ফাঁসিয়েছি। এলিজা এক পলক তার দিকে তাকিয়ে বলল, তুমি আমার জন্য সত্যিটা বের করেছো, অ্যাশ? অ্যাশার তার দিকে চেয়েই বলল, না, তোমার জন্য নয়, নিজের জন্য। তারপর কিছুটা থেমে আবার বলতে শুরু করে, মিসেস এস্থার, আজকেই কেস ফাইল করুন। পরশু দি আর উইলিয়ামের বিয়ে।
আমি চাই সবকিছু একদম পরিকল্পনা অনুযায়ী চলুক। আজকে কেস ওপেন হবে। আর আগামীকাল রণ কোম্পানিতে ইভানের বিরুদ্ধে কথা বলবে। পরশু ডিয়ার উইলিয়ামের বিয়ের পর আমি আর এলিজা ইভানকে ট্র্যাক করব। তারপর অ্যাশারের কথা শেষ হওয়ার আগেই এলিজা দ্রুত বলে উঠল, উই ওন্ট শো এনি মার্সি। আমি ওকে শেষ করে ফেলব। আমার মেয়েকে যে মানুষটা মেরে ফেলেছে তার শাস্তি নিশ্চিত হবে। কোর্ট যতই বিচার করুক, আমার মেয়ের বিচার তো কোর্ট করবে না। এটা ছিল এক কঠিন অঙ্গীকার, যা ভরা ছিল উত্তপ্ত ক্ষোভ আর এক নিঃশেষ আবেগে। এক সেকেন্ডের জন্য সবাই চুপ হয়ে যায়, যেন সবার মধ্যে চাপা একটা কান্না ছিল, যার শব্দ নেই, কিন্তু অনুভূতি সব জায়গায় ছড়িয়ে পড়েছে। স্যার, কিছু হয়েছে? ব্রিয়ানের প্রশ্নে আসার সামান্য দৃষ্টি ফিরিয়ে উত্তর দেয়। কি হবে? ব্রিয়ান কিছুক্ষণ তাকে লক্ষ্য করে বলে, আপনাকে অনেকক্ষণ ধরে দেখছি, আপনি বারবার মুষ্টিবদ্ধ করছেন নিজের হাত। ম্যাম চলে যাওয়ার পর মনে হলো আমি জিজ্ঞাসা করি। অ্যাশার অল্প একটু বিরক্ত হয়ে বলে, তেমন কিছু না। তুমি যাও, বিয়ে এনজয় করো। সব সময় আমার উপরে নজরদারি করতে হবে না। ব্রিয়ান চলে যাওয়ার পর অ্যাশার পেছনে ফিরে আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করতে থাকে। ওহ মাই গড, হোয়াই সি ইজ ড্যামন অ্যাডোরেবল। ইভেন আম স্ট্রাগলিং টু হোল্ড মাই সেলফ। পেছনে থেকে এলিজা এক লাজুক হাসি নিয়ে বলে, হোল্ডকে করতে বলেছে, মি মিলার। অ্যাশার একটু ভড়কে গিয়ে হাসে এবং কপালে বুড়ো আঙুল ঠেকিয়ে বলে, তুমি কখন এলে, ওয়াইফ? এলিজা মুচকি হেসে বলে, এই তো এখনই। এতই যেহেতু আমাকে দেখে নিজেকে হোল্ড করতে পারো না, তাহলে এই 2 সপ্তাহ তুমি এমন এড়িয়ে চলছিলে কেন আমায়? অ্যাশার মাথা নিচু করে বলে, কাজে ছিলাম। জানোই তো সবটা। এলিজা মৃদু হাসে। একটু থেমে বলে, হুম, খবরটা দেখেছ? অ্যাশার হালকা অবাক হয়ে জিজ্ঞাসা করে, কোন খবর? ইভান সুইসাইড করেছে? ওহ, হ্যাঁ। সকালেই জানতে পেরেছি। হসপিটালের বেডেই হাতের শিরা কেটেছে ও। সুইসাইড নোটও লিখেছে। জানি, রোজের কাছে মাফ চেয়েছে। সত্যিই মেয়েটাকে ভালোবাসতো হয়তো। এলিজা কিছুক্ষণ নীরব থাকে। তারপর বলে, জানি না। চলো, বিয়ের অনুষ্ঠান শুরু হবে। অ্যাশার মাথা নেড়ে সম্মতি জানায়। হুম, চলো। ক্যাথেড্রালের ভিতরে প্রবেশ করার পর 5টি আইলে 5জন পাদ্রীকে দাঁড়িয়ে থাকতে দেখে অ্যাশার এবং এলিজা অবাক হয়ে যায়। অ্যাশারের চোখের আগের ছাপ ফুটে ওঠে। চোয়াল শক্ত করে লুইসের দিকে এগিয়ে গিয়ে বলে, আপনার উপর দায়িত্ব ছাড়াটাই আমার ভুল হয়েছে। আমার দির বিয়ে আজকে। এখানে শুধুমাত্র আমার দির জন্য একটা আইল থাকবে। এখানে 5টা আইল কেন, ড্যাড? তার কথায় বাঁকা হাসে লুইস। আর সাথে সাথে পেছনে থেকে একসাথে গলা মেলায় অ্যারন, চার্লট, আর্থার, এডেন, সেলেন আর জেইন। কজ উই আর অলসো গেটিং ম্যারেড টুনাইট। ডিয়ানা হেঁটে এসে তীব্র দৃষ্টিতে অ্যাশারের দিকে তাকিয়ে বলে, আর তুমিও, অ্যাশ। সোশ্যালি আজকে পুরো দুনিয়াকে জানিয়ে দাও, এলিজাবেথ এস্থার শুধুমাত্র তোমার। আর কারো নয়। রাতের অন্ধকারে ক্যাথেড্রালের গম্বুজের নিচে পবিত্র আলো জ্বলে উঠেছিল। চারপাশে সাদা ফুলের গন্ধ ছড়িয়ে পড়ছিল এবং মৃদু বাতাসে পবিত্র সঙ্গীতের সুর মিশে যাচ্ছিল। বিশাল গির্জার ভেতর পাতলা সোনালি আলো গুলে গোটা পরিবেশকে একটি স্বর্গীয় অনুভূতিতে পরিণত করেছে। 5টি পাদ্রী দাঁড়িয়েছিলেন আলতো হাসি দিয়ে, বাইবেল হাতে, যাদের মুখে শান্তি এবং আশীর্বাদ ছিল। সবাই বসে অপেক্ষা করছে। আর ক্যাথেড্রালের পাথরের মেঝে উপর পাদ্রীরা একে একে বিয়ের নিয়মকানুন বলছিলেন। লুসিনা অ্যাড্রিয়ানের কাঁধে মাথা রেখে বলল, অ্যাপার্টমেন্টটা নিয়ে আমরাও বিয়ে করে নেব। কেমন? অ্যাড্রিয়ান তার সজল চোখে মিষ্টি হাসি এনে বলে, না, আমি প্রপারলি তোমাকে আগে প্রপোজ করব, তারপর। অ্যাড্রিয়ানের উত্তরে লাজুক হাসল লুসিনা। বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হলো। প্রথমে পাদ্রী তাদের উপস্থিত সবাইকে আশীর্বাদ দিয়ে শুরু করেন। তারপর পাদ্রীরা বরদের প্রতি প্রশ্ন করেন, তুমি কি তোমার মনের মানুষকে আজীবন ভালোবাসবে, সুরক্ষিত রাখবে, এবং তার পাশে দাঁড়িয়ে জীবন কাটানোর শপথ নেবে? সকলে দৃঢ়ভাবে উত্তর দিল, হ্যাঁ, আমি শপথ করছি। এরপর কনেদের দিকে পাদ্রী রূপান্তরিত হয়ে প্রশ্ন করেন, তুমি কি এই পুরুষকে তোমার জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করবে, তাকে ভালোবাসবে, সম্মান করবে, এবং তার পাশে দাঁড়িয়ে জীবন কাটানোর শপথ নেবে? তারাও মুচকি হেসে উত্তর দেয়, হ্যাঁ,
আমি শপথ করছি। এই প্রক্রিয়ার শেষে পাদ্রী সবার সামনে তাদের বিয়ের শংসাপত্র ঘোষণা করেন। তখন সবাই একসাথে উচ্চস্বরে বলে উঠে, আই ডু। পাদ্রী হেসে আংটি বদল করতে বলেন। আংটি বদল শেষ মিষ্টি গলায় বলেন, ইউ মেক ইস দ্য ব্রাইড। এলিজা পায়ের আঙুলে ভর দিয়ে দাঁড়িয়ে অ্যাশারের কাঁধে 2 হাত রেখে কানে ফিসফিস করে বলল, মি মিলার, আই হ্যাভ সামথিং টু টেল ইউ। ইউ আর গোয়িং টু বি এ ফাদার। অ্যাশার চোখ বড় করে তাকালো। এলিজার কথাটা বারবার তার কানে বাজতে লাগলো। আর এক অদ্ভুত শিহরণ খেলে গেল তার গা জুড়ে। সমাপ্ত। গল্প, হ্যালো সুইটহার্ট। লেখনীতে মাহরিন শখ। অন্তিম পর্ব।